ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.2। তো 13.2 এর আমরা 22 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। আজকে আমরা 23 থেকে শুরু করে বাকি অঙ্কগুলো করব। তো দেখি 23 নম্বর অঙ্কে কি আছে। তো এখানে দেওয়া আছে যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ হচ্ছে √8√2। তো ক নম্বর বলছে যে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তো দুটি সমীকরণ আসলে কি, একটা হবে কি চতুর্থ পদের যে সূত্র আছে সেটি চতুর্থ পদের সূত্র, আর একটা হচ্ছে নবম পদের যে সূত্র আছে। এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমটা হচ্ছে কি, ওকে, তো দেখো এই অঙ্কে দেওয়া আছে যে প্রথম পদ দেওয়া আছে এ এবং সাধারণ অনুপাত দেওয়া আছে এ, আর দেওয়া ছিল দ্বিতীয় পদ। তো প্রশ্ন মতে দ্বিতীয় পদ মানে কি এ আর 2 - 1 = -2। দ্বিতীয় পদ কত দেওয়া ছিল? দ্বিতীয় পদ দেওয়া ছিল -2, চতুর্থ পদ দেওয়া ছিল -2, আর নবম পদ 8√2। তো এটা দ্বিতীয় পদ না, চতুর্থ পদ। কততম পদ? চতুর্থ পদ। ঠিক আছে, চতুর্থ পদ, এটা সমান হচ্ছে -2। তাহলে এখানে 4 - 1 অথবা এ আর কিউব = -2। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর একটা ছিল নবম পদ, আর নবম পদ এ আর 9 - 1 ছিল 8√2, বা এ আর 8 8√2। তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা ক নম্বর পাইলাম। তাহলে এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তো এটাই হচ্ছে ক। ঠিক আছে, তো এরপর আমরা খ নম্বর অঙ্কে চলে যাই। তো খ নম্বর অঙ্কে কি বলছে দেখো, খ নম্বর অঙ্কে বলছে যে ধারাটির 12তম পদ নির্ণয় করো। ধারাটির কততম পদ নির্ণয় করো? 12তম পদ। ওকে, তো 12তম পদ নির্ণয় করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে প্রথম পদ, সাধারণ অনুপাত এবং প্রথম পদ। তাহলে যে কোনো ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি যে সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হবে? প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করতে হবে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অনুপাত যদি আমরা পাই তাহলে এখান থেকে আমরা যে কোনো পদ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা 1 নং এবং 2 নং থেকে কি বের করব? আসলে আর এর মান বের করব। তাহলে আমরা লিখব যে ক হতে পাই, তাহলে ক হতে প্রাপ্ত, আমরা একটু শর্টকাট করতেছি, ক হতে প্রাপ্ত 2 নং কে 1 নং দ্বারা কি করি? ভাগ করে। আমি আর আলাদা করে লিখে নিচ্ছি না, আমি সরাসরি লিখতাম যে ক হতে প্রাপ্ত 2 নংকে আমরা কি করি? 1 নং দ্বারা ভাগ করি। তাহলে 2 নং সমীকরণটা যদি আমরা লিখি ar⁸ ডিভাইডেড বাই 1 নং সমীকরণে আছে ar³ এইখানে আছে কত? 8√2, আর এখানে আছে শুধুমাত্র -2। ঠিক আছে, এইখানে আছে অনলি -2। তো এখন দেখো এইখানে এ আর এ কেটে যাবে। ঠিক আছে, এখানে কি হবে? এই এ আর এ কেটে যাবে, আর এখানে দেখো 8, আর এর উপর 8 আছে, এখানে আর এর উপর 3 আছে। তো যদি আমরা বিয়োগ করি তাহলে r⁴ কত হবে? 5 হবে। ঠিক আছে, r⁵ আর এইখানে হবে কত? তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো তাহলে দেখো -4√2 হবে। কত হবে? -4√2। কেন? এখানে 4 হবে আর এখানে মাইনাস আছে, তো -4√2। এখন আমাদেরকে এইখানে করতে হবে কি, যে কত এর উপর 5 পাওয়ার দিলে 4√2 হয়। তো আমরা জানি যে 4 কে ভাঙলে আমরা কয়টা √2 পাবো? এখানে মাইনাস থাকলো, 4 কে ভাঙলে আমরা কয়টা √2 পাবো? 2 × 2, আবার প্রত্যেকটা 2 কে আবার আমরা কি করতে পারবো? √2 × √2 দিতে পারবো। আর একটা √2 তো ছিলই, তাহলে টোটাল 5টা √2, 1 2 3 4 5, টোটাল কয়টা √2? 5টা √2। আর সামনে মাইনাস আছে, বিজোড় পাওয়ার যেহেতু, তাহলে আমরা কি করতে পারবো? r⁻√2 এর উপর কি দিতে পারবো? 5 পাওয়ার দিতে পারবো। বিজোড় পাওয়ার যেহেতু তাহলে মাইনাসটা থেকে যাবে, কিন্তু যদি জোর পাওয়ার হইতো তাহলে কি হইতো? হইতো না। তো অঙ্কের বিজোড় পাওয়ারই আসছে, ওরা হিসাব নিকাশ করেই দিয়েছে যেন মানটা মিলে। ঠিক আছে, মাইনাস পাওয়ার আমরা জানি যে
মাইনাস পাওয়ার বিশিষ্ট কোনো কিছুর উপর বিজোড় পাওয়ার থাকলে সেটি মাইনাসই হয়, তাহলে এখানে মাইনাস আসছে। তো এখন আমরা বলতে পারবো কি, অতএব এখানে পাওয়ার দুইটা কি সেম, পাওয়ার দুইটা কি সেম, যেহেতু এখানে যা পাওয়ার এখানেও কি তাই পাওয়ার, তাহলে আমরা বলতে পারবো যে কি আর ইজ ইকুয়াল টু মাইনাস রুট টু। তাহলে এখানে আর এর মান আসলে কত আমাদের মাইনাস রুট টু। ঠিক আছে, তাহলে এইখান থেকে মূলত এখন আমরা কি করতে পারবো 12তম পদ। এখন শুধুমাত্র 12তম পদ না, যে কোনো পদ বের করতে পারবো, তার আগে আমাদের এ এর মান বের করতে হবে। তো আমাদের যেটা আছে 1 নং সমীকরণে আমরা এ এর মান বসাই। ঠিক আছে, তাহলে 1 নং হতে পাই, তাহলে ক এর 1 নং হতে পাই। ঠিক আছে, ক এর 1 নং হতে পাই, তাহলে এ দেওয়া আছে আর এর মান মাইনাস রুট টু, তার উপর কি কিউব ইজ ইকুয়াল টু মাইনাস টু। ঠিক আছে, তো আমরা আর এর মান বসিয়ে দিয়েছি ক এর 1 নং এ। ক এর 1 নং কি ছিল, এ আর টু দি পাওয়ার 3 বা এ আর কিউব ইজ ইকুয়াল টু মাইনাস টু। ওকে, তো এখানে আমরা আর এর মান মাইনাস রুট টুটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে এখানে আমরা পাবো কত, মাইনাস, দেখো এ তো থাকবে, তার সাথে গুণ হবে কত, এখানে 3 রুট টু হবে, রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু। তো এই দুইটা মিলে, সরি এই দুইটা মিলে হবে টু, তো টু রুট টু হবে। ঠিক আছে, টু রুট টু আর মাইনাস যেহেতু আছে বিজোড় সংখ্যক মাইনাস রুট, মানে মাইনাসের উপর বিজোড় সংখ্যক পাওয়ার দিলে মাইনাস হয়, এই জন্য মাইনাসটা আমি সামনে দিয়েছি। তাহলে মাইনাস টু রুট টু, ঠিক আছে, সমান মাইনাস টু। এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে, অথবা আমরা মাইনাসটা এখানে কাটতে পারি, মাইনাস টু রুট টু। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে এ এর মান কত আসতেছে, দেখো এ এর মান হবে এই মাইনাস টু কাটা, সুতরাং এ ইজ ইকুয়াল টু হবে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট টু। তাহলে আমরা আর এর মান পাইলাম, এ এর মান পাইলাম, এখন আমরা যে কোনো তম পদ বের করতে পারবো। ঠিক আছে, তো এখন দেখো আমরা অতএব 12তম পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 12 মাইনাস 1। তাহলে এ এর মান আমরা বসাই দিই, এ এর মান পেলাম আমরা 1 ডিভাইডেড বাই রুট টু, আর আর এর মান কত পাইছি আমরা, আর এর মান পেয়েছি মাইনাস রুট টু। ঠিক আছে, মাইনাস রুট টু, তারপর পাওয়ার হবে কত 11। ঠিক আছে, 12 থেকে 11 বাদ 1 বাদ দিলে 11। ঠিক আছে, তো এখন এইখানে দেখো 11 রুট টু আছে। তো সাধারণত তোমরা যেটা করবা যে এই রুট টু রুট 5 তোমার যত হবে তার চেয়ে, মানে যদি এইরকম হয় 11 পাওয়ার আছে, তাহলে 5টা 2 এর উপর কি হবে 5 পাওয়ার হবে, আর একটা রুট টু থেকে যাবে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে আমরা জানি যে দুইটা রুট টু মিলে একটা টু হয়, তাই না, দুইটা রুট টু মিলে কি হয় একটা টু হয়। তাহলে এখানে 10টা রুট টু মিলে কি হবে 5টা টু হবে, তাই কিনা, 10টা রুট টু মিলে 5টা টু হবে। এই জন্য আমরা কি করলাম, বিজোড় সংখ্যা যেহেতু আছে 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 10টা মিলে হবে 5টা টু, আর একটা রুট টু কি থাকবে একা থাকবে। এবার যেহেতু বিজোড় এই জন্য মাইনাস পাওয়ার হবে, তাহলে 1 বাই রুট টু ইন্টু কি হবে মাইনাস 2 পাওয়ার 5 ইন্টু রুট টু, এইরকম হবে। বুঝতে পারছো বিষয়টা, তো এটাকে যদি আমরা মানে শর্টকাট করি তাহলে এরকম হয়। তো দেখো যদি মাইনাস মানে রুট 5, কথার কথা রুট 5 এর উপর 6 পাওয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারবো 5 এর উপর 3 পাওয়ার দিতে পারবো। ঠিক আছে, 5 এর উপর 3, এটাকে আমরা আরো এক্সপ্লেন করতে পারি এইভাবে। আমরা জানি যে রুট পাওয়ার মানে কি হাফ পাওয়ার হওয়া, তাহলে 6 এর উপর পাওয়ারটা কত হবে হাফ পাওয়ার হবে, তাই কিনা, রুট যেহেতু রুট 5, তাহলে যদি আমরা এবার আমরা সূচকের উপর সূচক থাকলে গুণ হয়, তাই কিনা, তাহলে 6 গুণন হাফ ইজ ইকুয়াল টু 5 পাওয়ার কি 3 হচ্ছে। ওকে, তাহলে এইরকম যদি তাহলে 3 হচ্ছে, অর্ধেক হচ্ছে সহজ কথায়। ওকে, তাহলে এইখানে তো এখন দেখো তাহলে মাইনাস কত হবে 2 এর উপর যদি আমরা 5 পাওয়ার দেয় তাহলে সেটি হয় 32, তাহলে মাইনাস 32, আর ইন্টু এই রুট টু, উপরের রুটটা নিচের রুট টু কেটে যাবে, অর্থাৎ তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবা এইভাবে লিখে রাখবে। ঠিক আছে, অথবা আমরা একটু ইজিলি লিখি, ঠিক এই মাইনাসটাকে আমরা আচ্ছা রুট টু ইন্টু মাইনাস 32 গুণন রুট টু, এই রুট টু কাটা, তাহলে থাকবে মাইনাস। ওকে, বুঝতে পারছো বিষয়টা, তাহলে মাইনাস
2, তাহলে এটাই হচ্ছে তোমার 12তম পদ। ওকে, তো এটাই অ্যান্সার, তাহলে 12তম পদ হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো এরপর দেখো বলছে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তো ধারাটি প্রথমে নির্ণয় করব আমরা। তো ধারার তো আমরা প্রথম পদ পেয়ে গেছি, ধারার আমরা কি পেয়ে গেছি, প্রথম পদ পেয়ে গেছি। তো ধারার যদি আমরা প্রথম পদ পেয়ে থাকি তাহলে ধারাটা আগে তৈরি করি, তাহলে গ নম্বর আমরা লিখি। তাহলে ধারাটির প্রথম পদ হচ্ছে এ আর পাওয়ার 1 - 1, অথবা শুধু এ, দরকার নেই অত কাহিনী করার। এ ধারাটির প্রথম পদ এ ইজ ইকুয়াল টু হচ্ছে -1/√2, ঠিক আছে, কত, -1 এই যে √2। আর ধারাটির দ্বিতীয় পদ কত হবে, ধারাটির দ্বিতীয় পদ হচ্ছে এ আর, মানে পাওয়ার 1 কম হবে, এখানে 2 যদি হয় তাহলে এ আর হবে শুধুই। তাহলে এ এর মান হচ্ছে 1/√2 ইন্টু আর এর মান হচ্ছে কত, শুধু √2, আর এর মান কত, √2। তাহলে √2 আর √2 যদি কেটে দেয় তাহলে হবে কত, -1। এটা হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে। আর এর মান আমরা পাইছিলাম কত, -√2 পাইছিলাম। হ্যাঁ, আর এর মান ছিল, ও এর মান ছিল শুধু √2, আর আর এর মান ছিল -√2, তাহলে এইখানে হবে মাইনাস, ঠিক আছে। তো -√2 সমান -1। এবার ধারাটির তৃতীয় পদ, ধারাটি যেহেতু নির্ণয় করতে বলছে, নইলে শুধু সমষ্টির জন্য এসব আমাদের দরকার ছিল না। তো ধারাটির তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার, এখানে যা হবে এখানে তার চেয়ে 1 কম পাওয়ার হবে, তাহলে 1/√2 ইন্টু -√2, তার উপর কি পাওয়ার হবে, 2 পাওয়ার হবে। তো এখানে কত হবে দেখো, আমরা জানি √2 উপর 2 পাওয়ার দিলে 2 হবে, তাহলে আর +2 হবে, এখানে -√2 উপর স্কোয়ার দিলে +2 হবে, আর +2 / √2 ইজ ইকুয়াল টু হবে শুধু √2। তো এনাফ, আর লেখার দরকার নাই আমাদের। অতএব মানে 3টা পদ বের করাই যথেষ্ট। অতএব নির্ণেয় ধারা ইজ ইকুয়াল টু এস, ধারা ইজ ইকুয়াল টু কি হবে, 1/√2 প্লাস অফ -1। তো আমরা প্রথমে ধারা যেভাবে গঠন করতে হয় সেভাবেই লিখি, প্লাস অফ √2, ডেফিনেটলি তারপর একটা মাইনাস, তাহলে এটাকে যদি আমরা আর একবার লিখি 1/√2, এখানে হবে -1 প্লাস √2 প্লাস, এরপর একবার মাইনাস হবে, একবার প্লাস একবার মাইনাস যেহেতু, তাহলে এরকম করে ডট ডট, চাইলে তোমরা আরেকটা পদ নির্ণয় করতে পারো, ঠিক আছে। তাহলে -2 হবে আর কি পরের পদটা। আচ্ছা, এখন আমরা এস এন নির্ণয় করবো। তাহলে আমরা জানি এস এন ইজ ইকুয়াল টু, তাহলে উই নো যে আমরা জানি এস এন ইজ ইকুয়াল টু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি কি, তো এখানে আর এর মান কত, আর এর মান এন এর চেয়ে ছোট নাকি বড়, আর এর মান হচ্ছে কত, -√2। তাহলে এটা যেহেতু 1 এর চেয়ে ছোট, তাই আমরা কি করবো, 1 - RN লিখবো। কি লিখবো, 1 - RN আর 1 - R, ঠিক আছে। তাহলে এ এর মান হচ্ছে কত, √2 ইন্টু 1 -1/√2, তার উপর কত, এন, অর্থাৎ 7টা পদের সমষ্টি বের করতে বলছে। কতটি পদ, 7টি। তাহলে তাহলে অতএব আমরা কি লিখি, S7, আমরা লিখবো কত, S7। তাহলে এন এর মান আমরা কত, মানগুলো বসাই দেয়, S7 আর 1 -1/√2, আর এর মান যেহেতু কি, এই যে দেখো আমাদের আর এর মান, সরি আর এর মান √2, শুধু 1/√2 না, এর মান ছিল -1/√2। ও আচ্ছা, তাহলে তো আমরা এখানে ভুলই করছি, এর মানও মাইনাস, আর এর মানও মাইনাস, তো এখানে এর মানও মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ধারাটার 12তম পদও তো ভুল হয়েছে, এর মান -1/√2, ঠিক আছে। ও না, মাইনাস না, এখানে মাইনাস মাইনাস কেটে গেছে, ওইটাই ঠিক ছিল। হ্যাঁ, এর মান +1/√2, হ্যাঁ ঠিক আছে। ওকে, আর আর এর মান 1/√2 না, এর মান 1/√2, এর মান হচ্ছে কত, 1/√2, আর এখানে আছে -√2, আর এটা হবে -√2। ওকে, এইবার ঠিক আছে।
তো এবার 1/√2 ইন্টু, এইখানে আমরা আগের মতো কি করব, জানি যে মাইনাস, তো এখানে দেখো যেহেতু মাইনাসের উপর বিজোড় পাওয়ার আছে, তার মানে এটা দিন শেষে মাইনাসই হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 2^3√2 হবে। কেন? কারণ এখানে 7টা আছে, কারণ আমরা জানি যে 7-এর কম হচ্ছে, 7-এর আগের বিজোড় সংখ্যা হচ্ছে 6, তাহলে 6টা √2 মিলে 3টা √2, 3টে 2 হবে, এই যে 3-এর উপর কিউব দিলাম, আর একটা √2 একাই থাকবে, আর মাইনাসের সামনে এসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এখানে হবে 1 মাইনাসে মাইনাসে প্লাস √2। ঠিক আছে, তো এইখান থেকে আমরা যদি এবার ইকুয়েট করি, তাহলে 1/√2 ইন্টু কত হচ্ছে এখানে 1 প্লাস, এখানে হবে কত 8√2, এখানে কি হবে 1 প্লাস 8√2, আর এখানে 1 প্লাস শুধুই √2। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপর দেখো 24 নম্বর অঙ্ক, তারপর কি বলছে যে কোন ধারার n-তম পদ হচ্ছে 2n-4, n-তম পদ হচ্ছে 2n-4, তাহলে তাহলে ধারাটি নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবো? তাহলে 2 নম্বর হিসেবে প্রশ্নটা ঝামেলা হয়েছে। n-তম পদ যদি এটা হয়, তাহলে এখান থেকে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ সব নির্ণয় করতে পারবো। তাহলে n-তম পদ হচ্ছে আমাদের কত 2n-4। ঠিক আছে, n-তম পদ হচ্ছে 2n-4। তাহলে 24-এর ক যদি আমরা করি, দেওয়া আছে n-তম পদ ইজ ইকুয়াল টু 2n-4, অতএব প্রথম পদ কত হবে? তো প্রথম পদ, তাহলে প্রথম পদের জন্য n এর মান কত হবে 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু -2। ঠিক আছে, এরপর হবে দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তৃতীয় পদ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2। চতুর্থ পদ ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4 দুগুণা 8, 8-এর থেকে 2 বাদ দিলে 6। ঠিক আছে, এরপর পঞ্চম পদ আর দরকার নাই, যদিও এই পর্যন্ত করলেই ওকে। 2 ইন্টু 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5 দুগুণা 10, 10-এর থেকে 2 বাদ দিলে 8। তাহলে বোঝাই যাচ্ছে অতএব ধারাটি, এতগুলো করার দরকার ছিল না, প্রথম 2টা 3টা বা 4টা করলেই হয়। অতএব ধারাটি Sn ইজ ইকুয়াল টু কত -2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 ডট। তো তোমরা আবার এটাকে 0 মনে করে এই 0টাকে আবার হটাই দিও না। ঠিক আছে, 0 মনে করে এই 0টাকে আবার 0 না দেই, 0 যোগ করা যে না করা সে একই কথা, কিন্তু এখানে 0 দিতে হবে। 0 যদি তোমরা না দাও, তাহলে এখানে সাধারণ অন্তরটা কিন্তু, সাধারণ অন্তর কত এখানে +2, কিন্তু এটা কিন্তু মিলবে না, এটা একটা সমান্তর ধারা চলে আসছে। ঠিক আছে, তো যদি তোমরা এই 0টা না দাও, তাহলে এটা কিন্তু সমান্তর ধারা হিসেবে তোমরা কি করতে পারবে না, বিল্ড করতে পারবা না। ঠিক আছে, তো ক নম্বর এটাই অ্যান্সার। এবার দেখি আমরা খ নম্বর কি দেওয়া আছে। খ নম্বর দেওয়া আছে ধারাটির 10তম পদ এবং 10তম পদ বের করো এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটির 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো দুইটা কাজ করতে বলছে এখানে। 1 নম্বর হচ্ছে ধারাটির 10তম পদ বের করতে বলছে। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা খ নম্বর করব। তো খ নম্বর থেকে আমরা বলবো যে ক হতে পাই ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ হচ্ছে -a ইজ ইকুয়াল টু -1, প্রথম পদ a ইজ ইকুয়াল টু -2, আর ধারাটির সাধারণ অন্তর, এটা একটা সমান্তর ধারা দেখেই বুঝতে পারতেছ, সাধারণ অন্তর d, সাধারণ অন্তর না, দেখো 2 2 করে বাড়ছে, সাধারণ অন্তর। তো আমরা এখান থেকে বের না করে যে কোনো দুইটা পদ বের করতে পারি। আমরা এখান থেকে বের করলাম 6 - 2 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, কিন্তু
এখানে তো 4 নাই, 2, ও আচ্ছা। যাই হোক, দেখো এইখানে মেইনলি আমরা এখানে ভুল করছি একটুখানি, এইখানে 4 দিয়ে দিয়েছি ভুল করে, 2 দিয়ে দিয়েছি 4 এর জায়গায়, ঠিক আছে। সেক্ষেত্রে এটা 4 হবে আর এটা 6 হবে, ঠিক আছে। এটা হবে 4, এটা হবে 6, সেক্ষেত্রে আমাদের এইটাও হবে কত, 4, এটা হবে 6, ঠিক আছে। তাহলে আমরা তো 6 - 4 যে কোনো একটা থেকে বের করতে পারবো, ইকুয়াল টু 2। তাহলে আমরা কি পাইলাম, সাধারণ অন্তর পাইলাম এবং পাইলাম। অতএব 10তম পদ, ধারাটির কি 10ম পদ ইকুয়াল টু এ। তো আমরা n তম পদের সূত্র জানি, তো আমরা n তম পদ লিখি আগে। তাহলে n তম পদ এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস n-1 ইন্টু ডি, বা এ 10, এ 10 ইজ ইকুয়াল টু কত হবে, এ প্লাস 10-1 ইন্টু ডি, ঠিক আছে। আমরা সবগুলো মানি তাহলে বসাই দেই, এ এর মানও বসাই দেই, ডি এর মানও বসাই দেই। এ এর মান হচ্ছে কত, -2, আর ডি এর মান হচ্ছে +2, ঠিক আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করি আমরা, তাহলে এখানে 9 দুগুণে 18, তো 18 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হবে কত, 16। তাহলে 16, এটা হচ্ছে প্রথম অ্যান্সার। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে 20টি পদের সমষ্টি, তাহলে আমরা কি লিখব, আবার এস এন সমান আমরা জানি n/2 টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে 20টি পদের সমষ্টি যেহেতু, তাহলে S20 ইজ ইকুয়াল টু হবে কত, n এর জায়গায় আমরা কি বসাবো, 20 বসাবো। 20/2 ইন্টু 2 ইন্টু এ এর মান হচ্ছে কত, -2, এ এর মান কত হবে, -2 প্লাস n এর মান হচ্ছে 20-1 ইন্টু ডি এর মান হচ্ছে +2। ওকে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আগে প্রথমে কাটি, তাহলে এখানে হবে 10 ইন্টু এখানে -4, আর এখানে 19 38, 38, ঠিক আছে। তাহলে 10 ইন্টু 38 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হবে কত, 34, তাহলে ইজ ইকুয়াল টু হবে কত, 340। তাহলে এটা হচ্ছে আর একটা অ্যান্সার। ওকে, তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এর পরের অঙ্ক দেখো, তো এর নেক্সট যে অঙ্কটা সেটা ছিল কি, গ, প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো, সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। খুব ভালো কথা, এটা খুব ইজি অঙ্ক, ঠিক আছে। এটা মানে ওই ধারাটি থাকবে একই, সাধারণ প্রথম পদটা প্রথম পদই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এবার, গ, আমরা লিখবো যে নির্ণেয় ধারার প্রথম পদ, নির্ণেয় গুণোত্তর ধারার, নির্ণেয় কি গুণোত্তর ধারা যেহেতু আমরা বের করব, নির্ণেয় গুণোত্তর ধারার প্রথম পদ -2ই থাকবে, আর সাধারণ অন্তর যেটা সাধারণ অনুপাত যেটা আর ইজ ইকুয়াল টু হবে ওইটার যে সাধারণ অনুপাত ছিল 2 সেটি, ঠিক আছে। তাহলে এখন আমরা তাহলে আমরা লিখবো যে অতএব প্রথম পদ, অতএব ধারাটির প্রথম পদ ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু -2 a1। তো ধারাটির শুধু এ লিখি, ধারাটির দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ সমান কত হবে, এ আর ইজ ইকুয়াল টু -2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু -4। এরপর আছে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার, এখানে যতম পদ হয় এখানে আর এর পর তার চেয়ে 1 কম হয়, তাহলে -2 ইন্টু কত হবে, তো এখানে সাধারণ অন্তর, হ্যাঁ 2a ছিল, ওকে ঠিক আছে। তাহলে হবে কত এখানে, ইন্টু 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ -8, ঠিক আছে। ধারাটির চতুর্থ পদ সমান হবে
এ আর কিউব ইজ ইকুয়াল টু -2 ইন্টু 2 এর উপর কিউব। তাহলে কত হবে এখানে 8 হয়, 8 দুগুণে 16 -16। অতএব নির্ণেয় ধারা ইজ ইকুয়াল টু কত হবে -2 প্লাস অফ -4 প্লাস অফ -8 প্লাস অফ -16 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, তাহলে এখানে হবে কি -2 -4 -8 -16, তখন এগুলো সব কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ওকে, তো নির্ণেয় ধারা হয়ে গেল। এখন আমরা বের করব যে ধারাটির 8টি পদের সমষ্টি। আবার আমরা জানি তো আমরা জানি যে গুণোত্তর ধারার সমষ্টি, যেটা সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু জানি এ আর এন -1 আর -1। এখানে কেন হলো, তখন এখানে আমাদের আর ছিল কি 1 এর চেয়ে বড়, আর এর মান এখানে কি 2, আর এর মান যেহেতু 2 সেই জন্য আর এন -1 হলো, নইলে 1 - আর এন হইতো। তাহলে এর মান ছিল আমাদের -2 ইন্টু আর এন, আর এর মান হচ্ছে 2 পাওয়ার এস 8 বের করবো আমরা, 8টা পদের সমষ্টি বের যেহেতু করতে বলছে, 28 -2 -1। ওকে, তাহলে -2 ইন্টু এখানে কত হবে 8 এর উপর 2 এর উপর যদি আমরা 8 পাওয়ার দেই তাহলে কত হয়, তো 2 পাওয়ার 8 মানে হচ্ছে 256। ঠিক আছে, 256 -1 ডিভাইডেড বাই 1, তাহলে -2 ইন্টু 255 ইজ ইকুয়াল টু, এখানে 255 মানে কত হবে 400, 505, 510 হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি তোমার এখানে অ্যান্সার। ওকে, তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে কি আছে দেখি, যে এখানে দেওয়া আছে, তো এটা হইলো আমাদের, ঠিক আছে 25 নম্বর। দেখো বলছে যে দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো। কয়টায়? 1:15। 1:20 জানলো 8 জন, 1:25 জানলো কত 27 জন। এভাবে ফলাফল ছড়িয়ে পড়লো। ঠিক আছে, তো উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুইটি লেখো। তাহলে দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে কি প্রতি 5 মিনিট পর পর। প্রথম প্যাটার্নটা হচ্ছে কি টাইমের প্যাটার্ন, অর্থাৎ 1:15, 1:20, 1:25। তাহলে এটা হচ্ছে কি একটা সমান্তর ধারা। ঠিক আছে, তাহলে প্রথম প্যাটার্নটা হচ্ছে কি সমান্তর ধারা। তাহলে এটি কি যদি আমরা লিখি, প্রথম প্যাটার্নটা হচ্ছে সময়ের প্যাটার্ন। ঠিক আছে, ক নম্বর। তো ক নম্বর প্রথম প্যাটার্ন, তাহলে প্রথম প্যাটার্নটা হচ্ছে সময়ের প্যাটার্ন, সেটা হচ্ছে কত 1:15। ঠিক আছে, 1:15। তারপর হচ্ছে কত 1:20। তারপর হচ্ছে কত 1:25। তাই কিনা? প্যাটার্ন যেহেতু বলছে এখানে যোগ দেওয়ার দরকার নাই, 1:25। তারপরের প্যাটার্নটা হচ্ছে কত 1:30। ঠিক আছে, এইরকম করে চলতে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে অর্থাৎ মিনিট আগাবে, একটা থেকে শুরু করে প্রতি 5 মিনিট। অথবা এইভাবে আমরা লিখতে পারি যে 1টা বেজে, তো 1টা তো থাকবেই, 1টা বেজে 15, 20, 25, 30, মানে একটা, মানে এগুলো মিনিটে আর কি। ঠিক আছে, 1টা বেজে এই মিনিটগুলো চলতে থাকবে। ওকে, তো এইভাবে আমরা লিখতে পারি। আর দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে কি, তাহলে দ্বিতীয় প্যাটার্ন ইজ ইকুয়াল টু, দ্বিতীয় প্যাটার্নটা কি দেওয়া আছে যে, তো প্রথমে কতজন জানতে পারছে 1 জন, তারপর 8 জন, তারপর 27 জন। ঠিক আছে, তাহলে 1, তারপর 8, তারপর 27। তাহলে এটা যদি আমরা বলি তাহলে এইটা আসলে কি, এই প্যাটার্নটাকে আমরা কিভাবে সাজাইতে পারি, এটাকে কিউবের 1 এর উপর কিউব, 2 এর উপর কিউব, 3 এর উপর কিউব, এইভাবে আমরা কি করতে পারবো সাজাইতে পারবো। ঠিক আছে, 1, 8, 27। তাহলে এখানে অন্য কোনো ওয়েতে সাজানোর সুযোগ নাই। তাহলে এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার তোমার কি ঘনের সমষ্টি। বা এখন যেহেতু প্যাটার্ন হিসেবে বলছে, ধারা যেহেতু বলে নাই, তো প্যাটার্নের ক্ষেত্রে জাস্ট কি কমা কমা দিয়ে লিখলেই হবে, এখানে যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই। যদি সিকুয়েন্স বলে
ধারা বলে তখন আমাদের কি করতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে। ওকে, আচ্ছা, এটা গেল ক নম্বর। এখন খ নম্বর আমরা দেখব। ক্ষয়ে দেওয়া আছে ঠিক 2টা 15 মিনিটে কতজন এবং 2টা 10 মিনিটে কতজন এবং 2টা 10 মিনিট পর্যন্ত মোট কতজন ফলাফল দেখতে পাবে। তাহলে একটা হচ্ছে কি 2টা 10 মিনিটে কয়জন, অর্থাৎ 2টা 10 মিনিট মানে একটা 15 থেকে 2টা 10 মিনিট পর্যন্ত মোট কতবার দেখা হয়েছে, অর্থাৎ এনতম পদ, অর্থাৎ 2টা 10, তাহলে একটা 15তে হচ্ছে কত, প্রথম, একটা 15তে হচ্ছে কত, প্রথম, একটা 20-এ দ্বিতীয়, তাহলে 2টা 10-এ কততম বার রেজাল্ট দেখা হবে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে এখানে আমাদের এনতম পদ বের করতে হবে। আর 2টা 10 মিনিট পর্যন্ত মোট, তার মানে এখানে হচ্ছে কি ওই কত পর্যন্ত সমষ্টিটা বের করতে হবে, অর্থাৎ এই ঘনের সমষ্টিটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে দুইটাই যাই। বলছে যে 2টা 10, তাহলে আমরা আগে যেটা করব সেটা হচ্ছে একটা 15 থেকে 2টা 10 পর্যন্ত আমরা মোট কত সময় হয়, ঠিক আছে, মোট কত সময় হয়, আর ওইখান থেকে এন এর মানটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা যদি চাই তাহলে আমরা এটাকে ম্যানুয়ালি বের করতে পারি। আমরা এটাকে কি করতে পারি, ম্যানুয়ালি বের করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই প্রসেসে করতে পারি। ম্যানুয়ালি আমরা কি একটা 15, 20, 25, 30, এবার একটা 45 এরকম করে করে 2টা 10 পর্যন্ত যাইতে পারি। অথবা আমরা জেনারেলি কি করতে পারি, 2টা 10 থেকে একটা 15 থেকে 2টা 10 পর্যন্ত টাইম ডিফারেন্সটা আমরা বের করে নিতে পারি। তাহলে কত আছে, 2টা 10 থেকে একটা 15 পর্যন্ত মোট সময়। তাহলে 2টা 10 থেকে একটা 15 পর্যন্ত কত সময় হবে, মোট সময় হবে 45, কত 55 মিনিট। কি হয় 55 মিনিট, তার কারণ দেখো আমরা একটা 15 লিখি, এইভাবে লিখলে সুবিধা হবে, দুইটা উল্টা দিক থেকে হিসাব করলে হচ্ছে না। কত, একটা 15 আর হচ্ছে কি 2টা 10, ঠিক আছে, 2টা বেজে 10 মিনিট। তাহলে একটা 15 থেকে 2টা 15 পর্যন্ত 60 মিনিট হইতো, কিন্তু এখানে আছে কত, 2টা 10, তাহলে মোট সময় হবে কত, 55 মিনিট। ঠিক আছে, 55 মিনিট। আর এখানে প্রতি 5 মিনিট পর পর কি হয়েছে, প্রতি 5 মিনিট পর পর তোমার রেজাল্ট দেখানো হয়েছে। তাহলে অতএব রেজাল্ট দেখানোর সংখ্যা, ঠিক আছে, রেজাল্ট দেখানোর সংখ্যা, অর্থাৎ কতবার রেজাল্ট দেখানো হয়েছে, রেজাল্ট দেখানোর সংখ্যা হবে কত, 55কে আমরা কি করব, প্রতি 5 মিনিট পর পর দেখানো হয়েছে, তাহলে 55 মিনিটকে আমরা 5 দিয়ে ভাগ করবো, তার সাথে 1 যোগ করে দেবো। কেন 55কে 5 দিয়ে আবার 1 যোগ করলাম কেন, তার কারণ আমরা যখন এইভাবে গুনি তখন কি প্রথমটা বাদ চলে যায়। মনে করো 15, 20, 25 এইরকম আমরা করলাম, তাহলে এখানে ডিফারেন্সটা কত, 20 থেকে যদি আমরা 10 থেকে যদি আমরা এরকম করে হিসাব করি, তাহলে 20 থেকে 10 বাদ দিলে হচ্ছে 10 ভাগ 2 সমান কত, 2 আসলো। তাহলে এইটা আর এটা আসে, কিন্তু প্রথমটা তো এই সময়ও তো দেখা হয়েছে, মানে সাধারণত এটা ভাগ করার পর আমরা কি পাই, ডিফারেন্সটা পাই মোট এই পর্যন্ত, মানে প্রথম পদটাকে বাদ দিয়ে সাধারণত গণনা করা হয় যে প্রথম পদের পর কতটি পদ আছে, সেটা হচ্ছে কি তোমার 2, অর্থাৎ ওরা গ্যাপটা গুনে। এখানে ভাগ করা মানে হচ্ছে এই যে মাঝখানের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপ কতটি আছে সেটা গণনা করা হয় এখানে। বাট এখানে তো আমরা গ্যাপ গুনতেছি না, আমরা গুনতেছি সংখ্যা। তাহলে একই জন্য 1 যোগ করতে হবে। তাহলে 5, 11, 55 আর 1 12, ঠিক আছে, 11। তাহলে 11 আর 1 12 হবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি এখানে যদি আমরা 5কে 55 দিয়ে 55কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত, 11, তাহলে মোট 12 বার। তাহলে রেজাল্ট দেখানোর সংখ্যা হচ্ছে কত, 12 বার, অর্থাৎ মোট 12 বার রেজাল্ট দেখানো হয়েছে। তাহলে এখানে এন এর মান হচ্ছে কত, 12। ঠিক আছে, তো তাহলে আমাদের অতএব ধারাটি কত হবে, ধারাটি হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 করে কত কিউব পর্যন্ত, 12 কিউব পর্যন্ত হয়। ঠিক আছে, এখন তাহলে 12তম, তাহলে অতএব 2টা 55, তাহলে এইটা কত, এইটা কিন্তু 2টা 10-এর টাইম, তাই না, এটা কি 2টা 10
2টা 10 তো আমরা লাস্ট বের করছি, তাহলে 2টা 10 জন্য এটা পাইছি। তাহলে 2টা 10 এ রেজাল্ট দেখতে পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে, রেজাল্ট দেখা শিক্ষার্থীর সংখ্যা। তো শিক্ষার্থীর সংখ্যা হবে কত? 12 কিউব। তো 12 কিউব হইলে যা হবে সেটি হবে কি অ্যান্সার। ওকে, তো 12 কিউব মানে হচ্ছে 1728। তাহলে 2টা 10-এ 1728 জন স্টুডেন্ট কি করবে? রেজাল্ট দেখতে পাবে। এখন আমরা লিখব যে 2টা 10 পর্যন্ত মোট শিক্ষার্থী। আমি আর ওটা লিখতেছি না যে রেজাল্ট দেখা শিক্ষার্থী। তাহলে 2টা 10 পর্যন্ত মোট শিক্ষার্থী কত হবে? এটা যেহেতু মানে এই টোটাল, এবার কি করতে হবে? এই টোটাল সংখ্যাটা আমরা কি বের করতে যাচ্ছি। তাহলে তার মানে কি এইভাবে হবে, তাহলে মোট শিক্ষার্থী হবে কতজন? আমরা বর্গের এই যে ইয়াটা এটা জানি কি n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 তার উপর কি স্কয়ার। ওকে, তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এটা। তো আমরা পাইলাম n এর মান হচ্ছে কত? 12 + 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, তার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা কেটে ফেলি তাহলে হচ্ছে 6 গুণন 11 6 গুণন 13, ঠিক আছে, 6 গুণন 13 তার উপরে স্কয়ার। তাহলে 6 13 6 বরং 72 আছে 78, ঠিক আছে। তাহলে 78-এর উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে কত হবে? তার উপর স্কয়ার দিলে হয় 6084। তাহলে শুরু থেকে মোট কতজন শিক্ষার্থী রেজাল্ট দেখতে পাবে? 2টা 10 পর্যন্ত 6084 জন শিক্ষার্থী কি করতে পারবে? রেজাল্ট দেখতে পাবে, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এই অঙ্কটা সম্পর্কে যদি তোমাদের আরেকটু আমি কথা বলি, তো তোমরা যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে এইখানে তোমরা আবার দেখো। তাহলে দুপুর 1:15 একজন দেখছে, তাহলে প্রথমে একজন রেজাল্ট দেখছে কত? 1:15 রেজাল্ট দেখছে কতজন? একজন। তারপর হচ্ছে কত? 1:20 প্রতি 5 মিনিট পর পর 1:20 রেজাল্ট দেখেছে 8 জন, অর্থাৎ 2 কিউব জন। তারপর আছে একটা কত? 25 5 মিনিট পর পর, অর্থাৎ 3 কিউব 27 জন, মানে কি 3 কিউব জন। তাহলে এইরকম করে 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 কয়টা হচ্ছে? 2টা 10 পর্যন্ত। তাহলে কত? 2টা 10 পর্যন্ত। তাহলে মোট কত সময় হইলো? তাহলে এরকম 1:15 থেকে যদি আমরা 2টা 10 পর্যন্ত যাই তাহলে 5 মিনিট পর পর এরকম মোট কয়টা সংখ্যা পাবো? তাহলে আমরা কি করলাম? টোটাল টাইমটাকে কি করলাম? টোটাল টাইম দেখলাম কত? 55 মিনিট। টোটাল টাইম কত? 55 মিনিট। তার প্রতি 5 মিনিট পর পর রেজাল্ট দেখা হচ্ছে, তার মানে প্রতি 5 মিনিট পর পর রেজাল্ট দেখা হলে মোট কতবার হবে? 11 বার রেজাল্ট দেখানো হবে, কিন্তু শুরুতেই তো একবার দেখছি, তাহলে এই জন্যই হবে মোট একবার সমান মোট 12 বার, তাই না? তখন 11 হইলে মাঝখানে ওরা গ্যাপগুলো মূলত গণনা করে 11, কিন্তু প্রথমবার তো একবার রেজাল্ট দেখানো হয়েছে, তাহলে সেইটা সহ মোট 12 বার। তাহলে এখানে কত? 2টা 10, তাহলে কত হবে? 2টা 10 হবে 12 কিউব হবে, তাই না? একটা 30, তাহলে 1:30 হবে 4 কিউব, তাই না? এরকম করি তো কিউব কিউব খাইতে পারতেছে, আমরা দেখতে পাইতেছি 2 1 8 25। তার মানে 2টা 10 মানে কি? 2টা 10 হবে কি 12তম বার রেজাল্ট দেখানো হবে। 2টা 10-এ 12 বার রেজাল্ট দেখবে। একটা 20-এ একবার, একটা 15-এ একবার, একটা 20-এ একবার, একটা 25-এ একবার, এরকম করে 2টা 10-এ যদি যে রেজাল্টটা দেখা হবে এটা 12তম রেজাল্ট দেখানো হবে। একবার, দুইবার, তিনবার, এরকম করে 12 বার রেজাল্ট দেখবে। তাহলে প্রথমবার তো 1 কিউব, দ্বিতীয়বার 2 কিউব, তাহলে 12তম বার কি হবে? 12 কিউব জন রেজাল্ট দেখবে। তাহলে আমরা যদি বলি তাহলে 2টা 10-এ কতজন রেজাল্ট দেখবে? 12 কিউব জন, ঠিক আছে। আর টোটাল কত দেখবে? তাহলে 1 + 2 কিউব + 3 কিউব + 4 কিউব ... 12 কিউব। এই পুরো যে একটা স্বাভাবিক সংখ্যার ঘনের যে সমষ্টির সূত্র, সেখান থেকে আমরা কি করব? টোটাল সংখ্যাটা পেয়ে যাব। ওকে, এখন বলছে যে কয়টার সময় এতজন ফলাফল জানতে পারবে। তো এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা আগে কি করব? এই যে n এর মান, ফলাফলের সূত্র এটা, তার মানে এখানে কি হবে? 1 কিউব + 2 কিউব + 3 কিউব + ... n কিউব। এই সমষ্টিটা দেওয়া আছে কত? 6175225। তাহলে এখান থেকে এই যে পুরো সমষ্টিটা দেওয়া আছে, তাহলে ওইখান থেকে আমরা আগে n এর মান ক্যালকুলেশন করব, ঠিক আছে।
তাহলে এন এর মান যদি ক্যালকুলেশন করি তাহলে সেখানে মোট কত মিনিট হবে সেটা কিন্তু আমরা আবার কি করতে পারবো, হিসাব করতে পারবো। একটা 15 থেকে এতবার যদি যায় তাহলে প্রত্যেকবার 5 মিনিট, তাই না? প্রত্যেকবার কয় মিনিট? তাহলে যদি মানে করো রেজাল্ট দেখানো হয়েছে কত, এন এর মান যদি আমরা উদাহরণ হিসাবে এন এর মান আমরা কত পাইলাম, 20 পাইলাম। এন এর মান কত পাইলাম? উদাহরণ হিসাবে 20 পাইলাম। তার মানে কি 20 বার রেজাল্ট দেখানো হয়েছে, তার মানে মোট কত মিনিট অতিবাহিত হবে 20 বারে? 5-20 100 মিনিট, ঠিক আছে? 5-20 কত মিনিট? 5-20 100, আর তার সাথে আবার প্রথমটা যোগ হয়ে যাবে। টোটাল তোমার দেখো দুইবার রেজাল্ট দেখার ডিফারেন্সটা হচ্ছে কত? 5 মিনিট। 3বার রেজাল্ট দেখলে টাইম যায় কত? 5-5 10 মিনিট। 4বার রেজাল্ট দেখলে টাইম যায় কত? 3-5 15 মিনিট, ঠিক আছে? তার মানে 20 বার যদি রেজাল্ট দেখা হয় তাহলে কত হবে? 19 গুণন 5 মিনিট হবে। অর্থাৎ টোটাল যতবার রেজাল্ট দেখানো হবে তার চেয়ে এক কমকে আমরা কি করব, তার ডিফারেন্স দ্বারা 5 মিনিট পর পর যেহেতু রেজাল্ট দেখে, ঠিক আছে? তো তাহলে 20 বার রেজাল্ট যদি হয় তাহলে আমরা সেই টাইমটা কত পাবো? তাহলে 20 × 5 - 5। কেন? তার কারণ 2 বার রেজাল্টের ডিফারেন্স তো 5 মিনিট, তাহলে 3 বার রেজাল্টের ডিফারেন্স কত? 5 গুণন 2। 4 বার রেজাল্টের ডিফারেন্স হবে কত? 5 গুণন 3। তার মানে এক কম করে হবে, বুঝতে পারছো? ঠিক আছে, এই জন্য 20 বার রেজাল্টের ডিফারেন্স কত হবে? 19 গুণন 5, ঠিক আছে? তো এইভাবে টোটাল কত মিনিট অতিবাহিত হবে সেটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। অথবা প্রতি 5 মিনিট, অথবা আমরা এন এর মান তো এটা জানি, তাই না? এন এর মান, তো এন এর মান আমরা পাইলাম, এন তম টাইমের মান, হ্যাঁ এইভাবে তো আমরা এন এর মান পাইছি। তো এইভাবে টোটাল অতিবাহিত মিনিটটা কি করতে পারবো? আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এখন দেখো, তাহলে আমরা এখন অঙ্কে ফিরে যাই। তাহলে আমরা অঙ্কটা আস্তে আস্তে আগাই, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব, যে শর্ত মতে গ নম্বর কি দেওয়া আছে? তো নির্ণেয় ধারাটি, প্রদত্ত ধারাটি কত? তাহলে আমরা প্রদত্ত ধারাটা আমরা অলরেডি, এই ধারা কিন্তু দেওয়া নাই, কিন্তু আমরা অলরেডি কি করছি, এটা ধারাটা বের করে ফেলছি। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব, ঠিক আছে? এস, তো এইখানে শর্ত মতে কি দেওয়া আছে? এস এন ইজ ইকুয়াল টু দেওয়া আছে 61, তো এস এন এর মান দেওয়া আছে 61 75 225। তো দেওয়া আছে এটা তোমার মূলত 6,17,61,75,000 61,75,000 জন, এটা দেওয়া আছে। তো আমরা জানি যে এস এন এর মান হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এই সূত্রটা আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এইটা। তাহলে n তম পদের সূত্র, n তম পদ পর্যন্ত যোগফলটা হচ্ছে এইটা, অর্থাৎ n সংখ্যক পদের যোগফলটা এস এন এর মান এইটা, আর সেই যোগফলটা দেওয়া আছে এইটা, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, n এর মান ক্যালকুলেট করব। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু √75225। তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের কত হয়? কত দেওয়া আছে? 6175225। তো 2, তো অথবা এখানে দেখো, তাহলে আমরা গুণ করতেছি n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে ভাগ করলে আসতেছে 2485, ঠিক আছে? তাহলে এবার আমরা লিখতে পারবো n স্কোয়ার প্লাস n ইজ ইকুয়াল টু, এই 2টাকে এর সাথে আমরা গুণ করে দেবো, আর গুণ করবো, ঠিক আছে? 2485 ইন্টু 2, ঠিক আছে? তো এরপর দেখো n স্কোয়ার প্লাস n, এইটাকে আমরা এবার মাইনাস করে এই দিকে নিয়ে আসবো, ঠিক আছে? গুণ করে যা হয় সেই সংখ্যাটাকে আমরা কোন দিকে নিয়ে আসবো? 4970 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন এটাকে আমরা মিডল টার্ম করে এখান থেকে n এর মান বের করব। তো যখনই তোমাদের এখানে 1 থাকবে আর এখানে মাইনাস থাকবে, তাহলে বুঝতে হবে যে দুইটা ক্রমিক সংখ্যা গুণ করে এটা হবে, আর দুইটা ক্রমিক সংখ্যার বিয়োগফল কত হবে? 1 হবে।
তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা ইজিলি বের করতে পারবা যে দুইটা ক্রমিক সংখ্যা কোন দুইটা ক্রমিক সংখ্যা গুণ করে এটা হয়। তাহলে তোমরা মোটামুটি যেহেতু এখানে 49 আছে তাহলে একটা বড় কোনো সংখ্যাই হবে। তাহলে এখানে তোমরা ক্রস চেক 7 7 49 যেহেতু তার মানে 70-এর ঘরের কাছাকাছি যাবে। ঠিক আছে, 7 7 যেহেতু 7 7 49 হয় না, তাহলে 70-এর ঘরের কাছাকাছি হবে। তো আমরা 70 থেকে শুরু করছি, তাহলে 70, তাহলে এখানে 70 আর 71 গুণ করে এটা মূলত হবে। তাহলে প্লাস 71n মাইনাস 70n ইজ ইকুয়াল টু মাইনাস 4970 ইজ ইকুয়াল টু 0। এরপর এখানে যদি আমরা n কমন নেই তাহলে হবে n প্লাস 71 মাইনাস 70 কমন নিলে n প্লাস 71 ইজ ইকুয়াল টু 0। এখন এই বাকি এটা তোমরা অনেক করছো অলরেডি। ঠিক আছে, n মাইনাস 70, তো এটা গ্রহণযোগ্য হবে না, তো আমরা তারপরও করি। তাহলে n প্লাস 71 ইজ ইকুয়াল টু 0, সুতরাং n ইজ ইকুয়াল টু মাইনাস 71। তো এটা অগ্রহণযোগ্য, এটা কি, তো এখানে কি হবে না, মানটা গ্রহণযোগ্য হবে না, মাইনাস, এটা সমান 0। এরপর লিখবো কি, অথবা n মাইনাস 70 ইজ ইকুয়াল টু 0, অতএব n ইজ ইকুয়াল টু 70। তাহলে n এর মান কত পাইলাম আমরা, n এর মান পাইলাম 70। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইলো, 70 বার পর্যন্ত কি রেজাল্ট দেখা হবে। ঠিক আছে, তাহলে রেজাল্ট কতবার দেখা হবে, 70 বার দেখা হবে। তাহলে 70 বার পর্যন্ত মোট কত মিনিট হবে, 70 বার পর্যন্ত মোট কত মিনিট হবে। ঠিক আছে, তো একটা 15কে যদি আমরা কি ধরি, তাহলে একটা 15 থেকে, তো আমরা হিসাব করবো একটা 15 থেকে, তাহলে প্রশ্নটা কি ছিল, ও কয়টার সময়, এবার টাইমটা বের করব আমরা। তাহলে এখানে মোট কত সময় অতিবাহিত হয়েছে, তাহলে মোট অতিবাহিত সময়, ঠিক আছে, মোট অতিবাহিত সময় তো 2 বার দেখার জন্য মোট অতিবাহিত সময় হবে কি n মাইনাস 1 ইন্টু ডি। মোট অতিবাহিত সময় হবে কি, টাইম ডিফারেন্স কত, টাইম ডিফারেন্সটা হবে কত, মানে মোট অতিবাহিত সময় অর্থাৎ 70 বার যেহেতু, তাহলে প্রত্যেকবার মানে 2 বারের মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে কত, 5, অর্থাৎ ডি। তো এখানে তাহলে মোট অতিবাহিত সময়টা হবে তার চেয়ে 1 কম, মানে আমি যেটা বুঝাইলাম আর কি, যদি আমরা এইভাবে বুঝি জিনিসটাকে। ঠিক আছে, তাহলে 2 বারের জন্য ডিফারেন্সটা হচ্ছে কত, ডি। 3 বারের জন্য ডিফারেন্সটা হচ্ছে কত, 2d, তাই না, তার মানে 1 কম সবসময় হইতেছে। ঠিক আছে, তাহলে মোট অতিবাহিত সময় হবে এই জন্য n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান হচ্ছে কত, 70 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, এখানে 5। ঠিক আছে, এখানে n ইজ ইকুয়াল টু 70 আর ডিফারেন্সটা কত তোমার, তাহলে ডিফারেন্সটা হচ্ছে কত, ডি ইজ ইকুয়াল টু কত, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 5 মিনিট, প্রত্যেক 5 মিনিট পর পর কি করা হয়েছে এখানে তোমাদের দেখানো হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারবো। তো তো আবার এই জিনিসটাকে আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে মোট অতিক্রান্ত সময় কত। তাহলে একটা 15, তো একটা আমি কি করেছিলাম যে 15, তো এইভাবে করা যাবে না, মোট অতিবাহিত সময় বের করলেই হবে। তাহলে মোট অতিবাহিত সময় হচ্ছে কত, 70 মাইনাস 1 ইন্টু ডি মানে হচ্ছে কত, 5। ঠিক আছে, তাহলে 69 ইন্টু 5 345, তাহলে কত হচ্ছে 345 মিনিট পর, তাহলে মোট অতিবাহিত সময় হবে কত, 345 মিনিট। ঠিক আছে, তাহলে মোট অতিবাহিত সময় কত, 345 মিনিট। এখন 1টা বেজে 15 মিনিট থেকে শুরু করে 345 মিনিট পর কয়টা বাজবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে 345 মিনিট, 345 মিনিট, অথবা আমরা দেখো এই যে 345 মিনিট তোমাদের কাছে, এটা আমরা যেহেতু ধারার অঙ্ক করতেছি,
এই জিনিসটা হয়তো তোমাদের কাছে বোধগম্য না মনে হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে একটা কাজ করি যে 70 বার কি হয়েছে দেখা হয়েছে, তাহলে প্রথমটাকে যদি আমরা মনে করো যে আমরা যদি আমাদের মতো করে হিসাব করি, তাহলে প্রথমবার যখন রেজাল্ট দেখানো হয়েছে টাইমটা হচ্ছে কি 0, তারপরের বার যখন রেজাল্ট দেখানো হয়েছে তখন কত হবে 5 মিনিট পর, তারপরের রেজাল্ট কত হবে 10 মিনিট পর, তারপরের রেজাল্ট দেখানো হবে কত 15 মিনিট পর, তারপরের রেজাল্ট এরকম করে 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 কত পর্যন্ত 70 বার কি করা হবে রেজাল্ট দেখানো হবে, ঠিক আছে। তাহলে এই যদি ধারা পাই আমরা, তাহলে এখানে এ সমান কত 0 আর ডি সমান হচ্ছে 5 আর এন এর মান হচ্ছে কত 70। তাহলে টোটাল কত মিনিট হবে এখানে, তাহলে টোটাল মিনিট হবে এস এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমরা মান যদি বসাই দেয়, তাহলে 70 মাইনাস 70 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হবে 0 প্লাস 70 মাইনাস 1 ইন্টু কত ডি, ঠিক আছে। তাহলে মোট কত মিনিট হচ্ছে, তো এটা আর এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে তো 0ই হবে। ও সরি, আমাদের তো এখানে ইয়ার দরকার নাই, মানে টোটাল তো সরি এখানে ভুল হয়েছে, মানে আমাদের এন তম পদটাই হবে কি টোটাল টাইম, এন তম পদটাই হবে কি টোটাল টাইম। তাহলে টোটাল টাইমটা হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এইটা আর কি। এ মানে 0, তাহলে 70 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 345, মানে দিন শেষে এইটাই হচ্ছে আর কি। এইটাই হবে আমাদের কি এন তম পদটাই হবে কি টোটাল টাইমের সংখ্যা, ঠিক আছে। তো যাক এটাই ভালো আর কি, যে মোট 70 বার দেখা হয়েছে, তাহলে প্রত্যেকবার দেখার মাঝখানের সময় হচ্ছে কত 5 মিনিট। তাহলে এখানে টোটাল অতিবাহিত সময় হবে কত 70 থেকে 1 বিয়োগ করে 5 দিয়ে গুণ করতে হবে। 1 বিয়োগ কেন, তার কারণ 2 বার দেখার মাঝখানে ডিফারেন্সটা কত 5 মিনিট, তাহলে এই জন্য 1 বার করে কি হবে 5 যাবে, তাই না। এটাই বারবার একই জিনিস বুঝাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে দেখো এই 2 বারের ডিফারেন্স কত, দুইটা জিনিসের ডিফারেন্স হচ্ছে কি, যদি এক্স বলি এক্স, তিনটার ডিফারেন্স কত টুয়াইস এক্স, 4টার মধ্যেকার ডিফারেন্স কত 1 2 3 থ্রাইস এক্স, তাই না। 5টার মধ্যে মানে 1 কম হচ্ছে সবসময়, ঠিক আছে। তো ওই জন্য এখানে 70 জায়গায় 69 গুণন 5 হবে, ঠিক আছে। তো এখন একটা 15 থেকে এত মিনিট পর কয়টা বাজে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আগে বের করি 345 মিনিট সমান কত ঘন্টা। তাহলে 345 মিনিট ইজ ইকুয়াল টু 345 ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়াল টু কত আওয়ার সেটা আমরা বের করি আগে, 345 ভাগ 60, ঠিক আছে। তাহলে মোট হচ্ছে কত 57 ঘন্টা, 57 ঘন্টা, তো 57.5 আওয়ার হয়। তো তার মানে হচ্ছে কত 57 ঘন্টা 57 আওয়ার 30 মিনিট, ঠিক আছে। তো এখন 24 ঘন্টাতে একদিন, তো 2 দিন পর অত রেজাল্ট দেখতে হবে, তো অঙ্কটা কি রকম আছে। আচ্ছা যাই হোক, এখানে অতিরিক্ত টাইম চলে আসছে, তো দেখি কোথাও হয়তো ঝামেলা হয়েছে, যে এইখানেই মূলত ঝামেলা। এখানে দেখি, এখানে তো আমি 3টা 2 দিয়েছিলাম, রুট ওভার 6175225 না, ঠিকই আছে 285 আছে, আমি এখানে 2 2টা লিখছি, ঠিক আছে, বাট ক্যালকুলেটরে লেখার সময় ঠিকই লিখছিলাম 61 75 225, 61 225। তো কয়টার সময় দেখতে হবে, তো এমন একটা বড় মান দিয়েছে যে ওই দিন আর হবে না, 2 দিন পর আর কি, ঠিক আছে। এটা 2 দিন পরের রেজাল্ট আসবে। তো মোট কত ঘন্টা 57 ঘন্টা হচ্ছে, এত মিনিট যেহেতু, হ্যাঁ ঠিকই আছে, কত 70 বার 5 মিনিট পর পর, তাহলে 345 মিনিট, তাহলে 345 মিনিট মানে হচ্ছে কত 57 ঘন্টা।
তো এইখানে আসলো কত 5.75, এখানে পয়েন্টটা এক ঘর পরে দিয়েছিলাম, তাহলে 5.7 আওয়ার, তার মানে কি 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা কত মিনিট হবে, তাহলে 5 আওয়ার, তো 0.7কে যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে সেটা আবার মিনিটে পরিণত হবে, ঠিক আছে, 45 মিনিট, তাহলে 7 ঘন্টা 45 মিনিট, তাহলে 7 ঘন্টা 45 মিনিট পর ঠিক কয়টা বাজবে, ঠিক আছে। তাহলে প্রথমে বাজছিল কয়টা, 1:45 প্লাস কত ঘন্টা, 5 ঘন্টা 45 মিনিট প্লাস 5 আওয়ার 45 মিনিট সমান কত হবে, তো এগুলো ম্যানুয়ালি হিসাব করতে হবে। তো একটা থেকে যদি আমরা 4টা হিসাব করি তাহলে মোট কয়টা বাজবে, 5টা বাজবে, আর এদিকে 15 মিনিট এক্সট্রা ছিল আর এখানে 45 মিনিট, তাহলে এখানে আবার 1 ঘন্টা হবে, তাহলে 5 আর 1 6টা বাজবে, তাহলে 6টা বাজবে, ঠিক আছে, টোটাল কয়টা বাজবে, 6টা। ওকে, তাহলে 1:45 থেকে 1:15 থেকে 4 ঘন্টা 45 মিনিট পর কয়টা বাজে, তাহলে এটা আমরা বুঝতে পারছি 1:15 থেকে 45 মিনিট, 1:15 থেকে 45 মিনিট পর্যন্ত 2টা বাজবে, আর তারপরে এইদিকে 2টা থেকে 4 ঘন্টা পর মোট 6টা বাজবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত, 6টা, ঠিক আছে। তো এতটা প্লাস এত ঘন্টা এত মিনিট সমান 6টা, তো কয়টা হবে, মোট 6টার সময় কি হবে, তারা এই রেজাল্টগুলো এতজন সংখ্যা দেখতে পাবে, ঠিক আছে। কত, আমরা যে কাঙ্ক্ষিত যে সংখ্যাটা আছে সেই এতজন রেজাল্ট কয়টার সময় দেখতে পাবে, 6টার সময় দেখতে পাবে, ঠিক আছে। তো 6টার সময় টোটাল মোট এতজন দেখতে পারবে, ঠিক আছে, কয়টার সময় এতজন ফলাফল দেখতে হবে। এখন আমরা যে অঙ্কটা করছি সেটি হচ্ছে কত, দেখো আমরা মোট, এখানে কিন্তু বলছে মোট কথা উল্লেখ করা নাই, তাহলে আমরা কিন্তু অঙ্কটা করলাম মোট ধরে, তাহলে কতটার সময় মোট এতজন রেজাল্ট দেখতে পাবে আমরা সেটা কি করলাম, বের করলাম। ওকে, আমরা মোট এতজন রেজাল্ট দেখবে সেটা হিসাব করছি, কিন্তু কথা প্রশ্নে যে কথাটা আছে সেটা অনুযায়ী যদি আমরা দেখতে চাই করতে, তাহলে ওইটা কিন্তু ওই সময়ে মোট কতজন মানে শুরু থেকে এতজন রেজাল্ট করে সেটা কিন্তু বলে নাই, বলছে কয়টার সময় এতজন, তার মানে ওই স্পেসিফিক টাইমটাতে এতজন রেজাল্ট যদি দেখতে পারে তাহলে তোমার ওই ইয়াটা কত, ওই টাইমটা কত, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভিন্ন হবে, ঠিক আছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে মোট এতজন রেজাল্ট দেখতে পাবে, তাহলে সেইটার জন্য আমরা টাইম বের করছি, কিন্তু এখানে তো সেটা বলে নাই, এখানে বলছে কয়টার সময় এতজন রেজাল্ট দেখতে, তার মানে অ্যাট এ টাইম এতজন রেজাল্ট, শুরু থেকে এতজন রেজাল্ট দেখতে পাবে সেটার কথা এখানে বলে নাই। আমরা যে অঙ্কটা করলাম সেটা হইল কি শুরু থেকে এতজন রেজাল্ট দেখতে পাবে, সেই জন্য অঙ্কটা ঠিক আছে, কিন্তু প্রশ্নে সেটা বলা নাই, প্রশ্নে দেওয়া আছে কয়টার সময় এতজন, তার মানে অ্যাট এ টাইম এত সময়, তার মানে আমরা এন তম পদটা যদি বের করতে পারি তাহলে এটা, তাহলে কয়টার সময় যদি হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় এতজন রেজাল্ট যদি দেখতে পাই তাহলে আমরা আগে বের করব যে কততম সময়ে এতজন রেজাল্ট দেখতে পাবে। তাহলে আমরা জানি যে প্রথমবার রেজাল্ট দেখে কতজন, 1 কিউব জন, দ্বিতীয়বার রেজাল্ট দেখে কি 2 কিউব জন, তৃতীয়বার রেজাল্ট দেখে কত 2 কিউব জন, তাহলে যদি এন তম সময়ে এতজন রেজাল্ট দেখে, তাহলে যদি আমরা বলি এন তম বার রেজাল্ট দেখতে পাবে, এন তম বার রেজাল্ট দেখতে পাবে কতজন, এন তম বার রেজাল্ট দেখতে পাবে এন কিউব জন, ঠিক আছে, এন কিউব জন, তার মানে আমরা বলতে পারি অতএব শর্ত মতে এন কিউব সমান 61 75 225, ঠিক আছে। তাহলে এটাকে আমরা করব কি 71 61 75 61 75, তাহলে তো এখানে কোনো পূর্ণ সংখ্যা আসতেছে না, যদি আমরা এটা করি তাহলে এখানে পূর্ণ সংখ্যা আসতেছে না, এখানে ভগ্নাংশ আসতেছে, অর্থাৎ 183.46, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই প্রশ্নটার যে ইন্টেন্ডেড মিনিং আসলে ছিল এখানে মোট কথা উল্লেখ করা উচিত ছিল, ঠিক আছে। যদি মানে এখানে যেহেতু মোট লেখা উল্লেখ নাই, তার মানে আমরা বুঝতে পারতেছি যে কয়টার সময় ওই সময়টাতে এতজন রেজাল্ট দেখতে পাবে, সেক্ষেত্রে এন কিউব সমান কি, এন তম বার যদি এতজন রেজাল্ট দেখতে পায় তাহলে এন এর মান হবে এন কিউব সমান এটা। তা আমরা জানি যে এন সংখ্যক এন তম টাইমে এন কিউব সংখ্যক স্টুডেন্ট রেজাল্ট দেখবে, যেহেতু আমাদের ধারাটা হচ্ছে এইরকম,
যে প্রথমবার 1 কিউব, দ্বিতীয়বার 2 কিউব, তৃতীয়বার 3 কিউব, এরকম করে তাহলে n তম বার কি হবে n কিউব, তাহলে n কিউবের মান এইটা। তো আমরা দেখতেছি যে এইখানে করলে n এর মান কি আসতেছে 183 পয়েন্ট সামথিং আসতেছে। তার মানে এই প্রশ্নের ইন্টেন্ডেড যে মিনিং সেটা আমরা যেটা ধরে অঙ্ক করছি সেটাই রাইট। আর এখানে যেরকম করে দেওয়া আছে তাহলে এই প্রশ্নটা যে করছে যেভাবে সে হিসাব করছে সেই হিসাবে এখানে মানটা আসলে কি আসতেছে না, n এর মান দশমিক আসছে। তো অঙ্কটা আসলে যদি আমরা রাইট করতে চাই তাহলে এইখানে হওয়া উচিত ছিল যে মোট, তাহলে কয়টার সময় মোট এতজন রেজাল্ট দেখতে পাবে, অর্থাৎ শুরু থেকে এতজন রেজাল্ট দেখতে পাবে যদি হয় তাহলে তখন কয়টা বাজবে। তাহলে এটা উচিত ছিল যে কয়টার সময় শুরু থেকে মোট এতজন রেজাল্ট দেখতে পারবে, ঠিক আছে। অর্থাৎ শুরু থেকে টোটাল এতজন রেজাল্ট দেখতে কয়টা বাজবে, অর্থাৎ প্রশ্নটা হওয়া উচিত ছিল এইরকম ভাবে 75225 এতজন রেজাল্ট দেখতে কয়টা বাজবে, এতজনের রেজাল্ট দেখতে কয়টা বাজবে, ঠিক আছে। তো কয়টার সময় টোটাল এতজন রেজাল্ট দেখতে হবে সেটা হচ্ছে 6টার সময়, ঠিক আছে। সেই অনুযায়ী আমাদের যে অঙ্কটা আমরা করলাম সেটি ঠিক আছে, ওকে। তো এরপর আমাদের অনুশীলনের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এরপর যদি আমরা তোমার আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এখানে এগুলো তো আমি ধারার যোগফলটা দেখিয়েছি তোমাদেরকে। এই যে অঙ্ক দেখো, এটা খুব ইজি অঙ্ক। 10 নম্বর 12 প্লাস 24 প্লাস 48 প্লাস 768 ধারাটা সমষ্টি করে বোঝা যাচ্ছে 2 2 করে বাড়ছে, 2 2 করে গুণ হয়েছে, 12 2 24, 24 24 48। তাহলে প্রথম পদ হচ্ছে 12 আর সাধারণ অনুপাত r সমান হচ্ছে 2। এটা 1 এর চেয়ে যেহেতু বড় তার মানে সূত্রটা হবে কি rn মাইনাস 1 r মাইনাস 1। আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে 1 মাইনাস rn হয়, ঠিক আছে, আর 1 মাইনাস r হয়, ঠিক আছে। তো সেই অর্থে এখানে এই সূত্রটাই হবে, এইটা সূত্র। তো এই সূত্রে এখানে মান বসাই দিলেই শুধু কি হয়ে যাবে তোমার। তো তার আগে যেটা করতে হবে n এর মানটা বের করতে হবে। তাহলে এখানে লাস্ট যে নাম্বারটা দিয়েছে 768 এইটা হচ্ছে কত নম্বর পদ সেটা যদি আমরা বের করতে পারি তাহলে মোট কয়টা পদ আছে সেটা বের করতে পারবো। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা n তম পদের সূত্র জানি a আর n মাইনাস 1। তাহলে লাস্ট পদটা কত হচ্ছে 768। তো এটার জন্য যদি আমরা n এর মান বের করতে পারি তাহলে সেটাই হবে কি টোটাল পদ সংখ্যা। তাহলে এটা কিভাবে আমরা হিসাব করব, তাহলে 12 আর n মাইনাস 1 সমান 768। তাহলে আর n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 768 ডিভাইডেড বাই 12, ঠিক আছে। এটা হচ্ছে 64। এটাকে যদি ভাগ করি আমরা দেখো ভাগ করে হচ্ছে 64। আর আর এর মান দেওয়া আছে কত 2, আর এর মান 2 পাইলাম, 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 64। এরপর যেহেতু বেস আমরা কি n এর মান বের করবো তাহলে এখানে যে বেসটা আছে তাহলে সেই বেসের উপর কত পাওয়ার দিলে 64 হয় সেটা আমরা বের করার চেষ্টা করবো। তো 2 এর উপর 6 পাওয়ার দিলে 64 হয়, তাহলে n মাইনাস 1 সমান 6, তাহলে n ইজ ইকুয়াল টু 7। তাহলে n এর মান 7। তাহলে এই যে ইকুয়েশন এই ইকুয়েশনে এবার n এর মান 7 বসাই দিলে আমাদের অঙ্কের উত্তরটা মিলে যাবে, ঠিক আছে। এই যে ওকে, ঠিক আছে। তো এরপর দেখো 11 নম্বর বলছে যে প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে। তো কোন ধারার প্রথম 8টা পদের সমষ্টি, এই ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8। তাহলে বুঝতেই পারতেছে এটা যোগ করে হয়নি, এটা গুণোত্তর ধারা। তাহলে প্রথম পদ হচ্ছে 1 সাধারণ অনুপাত, হাফকে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে আমরা জানি হাফই হবে, ঠিক আছে। তো সাধারণ অনুপাত হচ্ছে কত 1/2, ঠিক আছে। অথবা যদি তোমরা এইভাবে করো 1/4 ডিভাইডেড বাই 1/2, তাহলে 1/4 গুণন ভাগ উল্টে গুণ হবে 2/1। তাহলে এটা যদি কাটাকাটি করো 1/2 আছে। তাহলে দেখো মোট কথা আছে নিচে বারবার 2 গুণ হয়েছে, তাই না। 1/2 গুণন 2 সমান 1/4। 1/4 মানে নিচেরটাতে 2 2 করে গুণ হয়েছে, উপরে গুণ হয় নাই। উপরে দেখো 1ই আছে আর নিচে 2 2 করে গুণ হয়েছে, ঠিক আছে। তার মানে 1/2। এটা একটা গুণোত্তর ধারা। প্রথম এখানে পদ সংখ্যা বলছে 8, তাহলে এখানে সূত্রটা হবে কত a ইন্টু 1 মাইনাস আর এন 1 মাইনাস আর। কেন, এখন এখানে আর এর মানটা হচ্ছে কত 1 এর চেয়ে ছোট, ঠিক আছে। এই জন্য 1 থেকেই বিয়োগ করতে হবে, ওকে। তো 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যার উপর তোমরা যতই পাওয়ার দাও সেটা দিন শেষে 1 এর চেয়ে ছোটই থাকবে। এই জন্য 1 থেকে বিয়োগ করতে হচ্ছে, যেহেতু
ঋণাত্মক মান অ্যাভয়েড করা যায়। ওকে, তো এখন এটা ক্যালকুলেশন করলেই হবে। তাহলে 1 ইন্টু 1 মাইনাস, এখানে দেখো 1 ডিভাইডেড বাই 2 এর উপরে 8 পাওয়ার আছে, তা 2 এর উপরে 8 পাওয়ার দিলে 256 হয়, আর 1 এর উপরে 8 পাওয়ার দিলে 1ই হবে। তাহলে আবার 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, এই জন্য 1 মাইনাস 1 বাই 256, আর এখানে 1 বাই হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ। এবার এটা যদি বিয়োগ করি 256 যদি আমরা কি করি, উপরে যদি 256 কি করি, এটাকে এটাকে উল্টাই দিলাম আগেই, ঠিক আছে। গুণ দিয়ে আমরা জানি যে নিচের ভাগফলটাকে কি করা যায়, উল্টাই দেওয়া যায়। এইটাকে আগে উল্টাই দিলাম, ঠিক আছে, 2/1। আর নিচে 256 হবে কত, লসাগু। আর আমরা জানি এখানে যদি 1 থাকে তাহলে এখানে যেটা লসাগু নেই সেটাই লিখতে হয়। 256 মাইনাস 256কে ভাগ করলে 1 হয়, 1 আর 1 করলে 1, তাহলে হবে কি 255/256 ইন্টু 2। এটা আবার কাটাকাটি করলে 200 100 কত 56 128 কাটাকাটি করলে, তাহলে 255/128। এটা অ্যান্সার রাখলেও হবে, পরে এখানে ভাগ করে এটা করলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। এরপরের অঙ্কটা দেখো, এই অঙ্কটাই মূলত ইম্পর্টেন্ট আসার মতো। বলছে পলাশ সরকার 2005 সালের জানুয়ারি মাসে বার্ষিক 1,20,000 টাকা বেতনে চাকরিতে যোগদান করলেন। তার বেতন বৃদ্ধির পরিমাণ প্রতি বছর 5,000 টাকা। তাহলে প্রতি বছর কত টাকা বেতন বৃদ্ধি পায়? 5,000 টাকা প্রতি বছর। তার বেতন থেকে 10% সে কি করে, ভবিষ্যৎ তহবিল হিসেবে কর্তন করা হয়। তিনি বেতন থেকে বার্ষিক 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে বছর শেষে একটি ব্যাংকে 12,000 টাকা জমা রাখেন। তিনি 2030 সালে 31 ডিসেম্বর চাকরি থেকে অবসরে যাবেন। ওকে, ভালো কথা। তো পলাশ সরকারের মূল বেতন কোন ধারাকে সমর্থন করে? পলাশ সাহা, আহারে বেচারা মারা গেল বউ আর মায়ের ইয়াতে, ক্যাসালে পয়রা, তাই না? এখানে পলাশ সরকার। তো পলাশ সাহা, তো আসলে ফ্যামিলিগুলোকে সঠিকভাবে মেনটেন যদি আমরা করতে না পারি তাহলে খুব সমস্যা, ঠিক আছে। এই বউ শাশুড়ির যে দ্বন্দ্ব, এটা বাংলাদেশের বা এটা সারা পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের এটা একটা কমন কালচার, বউ শাশুড়ির যে যুদ্ধ, ঠিক আছে। তো এখানে দেখো পলাশ সরকারের মূল বেতন কোন ধারাকে সমর্থন করে? তাহলে প্রতি বছর তার 5,000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা একটা কি সমান্তর ধারা। তাহলে কোনো একটা জিনিস যদি প্রতি বছর একই হারে বৃদ্ধি পায়, একই হারে একটা নির্দিষ্ট সংখ্যা যদি বৃদ্ধি পায়, একই হারে না, একই হারে বৃদ্ধি পেলে সেটা তো তোমার কি হয়, গুণোত্তর দ্বারা। বলছে একটা নির্দিষ্ট সংখ্যা যদি যোগ আকারে বৃদ্ধি পায়, তাহলে প্রথমে যদি 1,20,000 হয়, তাহলে পরের বার তার সাথে 5,000 যোগ হবে, তারপরের বছর আবার 5,000 যোগ হবে, তারপরের বছর আবার 5,000 যোগ হবে। তাহলে এই যে একটা নির্দিষ্ট সংখ্যা যদি প্রতিবার যোগ হয়, তাহলে সেটাকে কি বলে, সমান্তর ধারা বলে। তাহলে এটা হচ্ছে কি সমান্তর ধারা। কোন ধারাকে সমর্থন করে? সেটা হবে সমান্তর ধারা। তাহলে 1 নম্বর উত্তর হচ্ছে কত, সমান্তর ধারা। এবং ধারাটা যদি আমরা লিখতে চাই, তাহলে এখানে দেখো ধারাটা কত হবে, প্রথমে হবে কত, 1,12,000 নাকি শুধু 12,000? 1,20,000, 1,20,000-এর সাথে সাধারণ অন্তর দেওয়া আছে 5,000, মানে 5,000 করে বৃদ্ধি পায়। তাহলে দ্বিতীয় পদ হবে কি 1,20,000 প্লাস 5,000, 1,25,000, তারপরের বার আবার 5,000, 1,30,000, তারপরের বার হয়তো 1,35,000 হইতো, তাহলে ধারাটা হবে 1,20,000, 1,25,000, 1,30,000, এরকম করে আবার ডট 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 করে চলতেই থাকবে, ঠিক আছে। এরপর বলছে যে ভবিষ্যৎ তহবিল ব্যতীত তিনি বেতন হিসেবে চাকরি জীবনে মোট কত টাকা পাবেন। তো ভবিষ্যৎ তহবিল যদি মানে তার যদি এটা না কাটতো, তাহলে তিনি কত টাকা বেতন পাইতেন। তাহলে এই যে সমান্তর ধারা কয় আমরা বের করলাম, সেই সমান্তর ধারার যোগফলটাই তার কি হবে, টোটাল টাকার পরিমাণ হবে। এখানে কি বলছে, ও ভবিষ্যৎ তহবিল ব্যতীত, আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল টাকা অত, ওটা আমরা বের করতে পারবো। আর ভবিষ্যৎ তহবিলে তার কত টাকা জমা হবে সেটা বের করতে হবে। তাহলে তার মোট টাকা থেকে ভবিষ্যৎ তহবিলে 10% করে টোটাল 2030 সাল পর্যন্ত কত টাকা ভবিষ্যৎ তহবিলে জমা হবে সেটা আগে আমাদেরকে বের করতে হবে। আর 2030 সালে তার মোট বেতন কত হবে সেটা বের করে বিয়োগ করলেই তার পাওয়া যাবে। তাহলে প্রথমে কি বলছে, তাহলে 2005 সাল থেকে 2030 সাল পর্যন্ত মোট কত বছর হয়, 2031 ডিসেম্বর, দেখ মোট কত বছর। তো 2005 সালের জানুয়ারি থেকে 2030 সালের কবে সে 31 ডিসেম্বর সে চাকরি থেকে অবসরে যাবে। তাহলে মোট কত
মাস হচ্ছে এখানে কত বছর হচ্ছে, তাহলে 30 থেকে যদি 2005 বাদ দেয় তাহলে ওখানে হচ্ছে কত 25, আর 2005 তো বাদ দেওয়া হয়েছে তাহলে 1, তাহলে মোট 26, তাহলে মোট 26 বছর সে কি করবে বেতন পাবে। ঠিক আছে, এখন 26 বছরে কত, তো যদি এখন আমরা যদি বলি যে 26 বছরে সে টোটাল কত টাকা পাবে সেটা তো আমরা হিসাব করতেই পারবো, কিন্তু এইখানে সমস্যাটা হচ্ছে যে 26 বছরে তার মোট কত টাকা তহবিলে জমা পড়বে, তার কারণ প্রতি বছর তো টাকার পরিমাণ কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, প্রতি বছরই কি হচ্ছে টাকার পরিমাণ চেঞ্জ হচ্ছে। তো যে টাকাটা হচ্ছে সেই টাকার কি হচ্ছে তার 10% যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি ছিল 12,000, প্রথম বছরে ছিল কি 12,000-এর 10%। ঠিক আছে, প্রথম বছরে 12,000-এর 10%, তার পরের বছর কি 1,25,000-এর 10%, তার পরের বছর 1,30,000-এর 10%, এটা কি হচ্ছে তার যুক্ত হচ্ছে। ঠিক আছে, তো এরা ধারাটাকে একটুখানি জটিল করে করছে, আমরা কি করি এটাকে একটুখানি সহজ করে করি। ঠিক আছে, আমরা এটাকে একটুখানি ইজি করি। তো আমরা যেটা করব সেটা অঙ্কটাকে 2 ধাপে করব। এই 2 ধাপে কি, যে প্রথমে সে, তো বিষয়টা দেখো, প্রথম তার মোট, যদি সে 1 নম্বর, আমরা খ নম্বর করি এটা, দেখো যদি তহবিলে টাকা জমা না হতো, টাকা জমা মানে তার যে প্রাপ্ত টাকা আর কি, তার মোট টাকা তহবিল বাদে, আমরা লিখি যে তহবিল সহ মোট টাকা, তহবিল সহ মোট টাকা বা মোট বেতন। ঠিক আছে, তহবিল সহ তার মোট বেতনটা আমরা কি করি আগে বের করি, তাহলে তহবিল সহ মোট বেতনটা তার কত হবে। ঠিক আছে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে তার তহবিল সহ মোট বেতনটা যদি আমরা হিসাব করি তাহলে প্রথম বছরে হচ্ছে কত 1,20,000, 1,20,000, পরের বছরে 1,00,000 কত 25,000, এরকম করে ডট 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 কত টোটাল 26 বছর। ঠিক আছে, তাহলে এখানে এ সমান হচ্ছে কত 1,20,000, আর ডি এর মান হচ্ছে কত 5,000, আর এন এর মান হচ্ছে কত 26, তাই না, টোটাল কত 26। 26 বছরে, 26 বছরে তার বেতন বেড়ে বেড়ে কি হবে একটা কিছু হবে, তাহলে এখানে তাহলে এস 26 সমান কত হবে, 26 ডিভাইডেড বাই 2, টুয়াইস এ মানে 2 ইন্টু 1,20,000, এটা তো কত হয়েছে একক দশক শত 1,20,000, ওকে, আর 2 ইন্টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 26 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত 5,000। ঠিক আছে, তো এই হলো তার কি টোটাল বেতন তহবিল সহ। ঠিক আছে, তহবিল সহ তার টোটাল বেতন, তাহলে 13 ইন্টু এখানে কত হবে 2,40,000 হবে, 2,40,000 প্লাস, আর এখানে হবে 25 গুণন 5, তো 5 25-এ 125, আর পরে 2টা শূন্য, তাহলে টোটাল হবে কত 13 গুণন এই শূন্য এই শূন্য মিলে শূন্য, এই শূন্য এই শূন্য মিলে শূন্য, এই 5 আর শূন্য মিলে 5, 2 আর শূন্য মিলে 2, 1 আর 4 মিলে 5, আর এটা হচ্ছে কত 3। ঠিক আছে, তাহলে টোটাল, তাহলে এটাকে যদি আমরা 13 দ্বারা গুণ করি তাহলে হবে কত 13 গুণন 35, 25, 0, 0, তাহলে টোটাল হচ্ছে কত তার 45,82,500। বাপরে, মাত্র এত টাকা হইল প্রতি মাসের বেতন, না এটা আমরা মনে হয় ভুল করছি এখানে, এটা হচ্ছে প্রতি মাসে সে এত টাকা বেতন পায়, তাই না, প্রতি মাসেও, তাহলে তাহলে এখানে 26 হবে না, তাই তো বলি এত কম কি করে বেতন হয়। ঠিক আছে, তাহলে এখানে এন এর মান 26 হবে না, 26 গুণন 12, 26 বছর সে চাকরি করতেছে, তো 26 গুণন
এন এর মান হবে 26 গুণন 12, তাই তো বলি এত কম কি করে হয়। 26 গুণন 12 প্রতি মাসে যেহেতু সে টাকা জমায়, তাহলে মোট হচ্ছে কত 312, 26 গুণ 12 26 বছরে, ঠিক আছে। তাহলে এখানে হবে কত 312 মাইনাস 1, ঠিক আছে। তাহলে 313 গুণন 5000, ঠিক আছে। 313 গুণন 5000 যদি হয় তাহলে এইখানে হচ্ছে কত এখানেই তো 15 লাখ হয়ে যাচ্ছে, 15,65,000, ঠিক আছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, ঠিক আছে। আর এইখানে তাহলে কত হচ্ছে, এখানে যদি আমরা যোগ করে দেই তো 2,40,000, 2,40,000, তাহলে এখানে হবে কত, এখানে তো হচ্ছে 18,05,000, 18,05,000। আর 18,05,000-কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 2,34,65,000। এইবার ঠিকই আছে, মানে এইবার একটু বাস্তবসম্মত মান আসছে, ঠিক আছে। তাহলে কত আসতেছে 2,34,65,000 টাকা। এইটা হচ্ছে তার কি কি টোটাল টাকা, এটা একদম সহ তহবিল সহ তার, ঠিক আছে, তার তহবিল সহ মোট বেতন। এখন কথা হচ্ছে তহবিলে তার কতটুকু টাকা যুক্ত হয়, ঠিক আছে। আমরা যদি এইভাবে হিসাব করি তহবিলে, এবার আমরা হিসাব করি যে তহবিলে জমা হয়, তাহলে তহবিলে জমা হয় কত টাকা, ঠিক আছে। SN সমান, তাহলে প্রথম মাসে জমা হয় কত 1,20,000-এর 10%, তাই কিনা। তারপরের বছর হয় 1,25,000-এর 10%, ঠিক আছে। তারপরের বছর যুক্ত হয় 1,30,000, 1,30,000-এর 10%, এইরকম করে জমা হয়। তাহলে এখন আমরা দেখব যে এই যে পার্সেন্টেজ, এইটার কি হবে, একটা সমান্তর ধারা তৈরি হবে। আবার দেখো তাহলে এখানে 1,20,000-এর যদি 10% হয় তাহলে এখানে মূলত 12,000 টাকা হয়, ঠিক আছে। 1,20,000 যদি দেই 1 2 3, তাহলে 12,000, ঠিক আছে। 12,000, আর এখানে কত হবে 12,500, তারপরের বার হবে কত 13,000, ঠিক আছে। এইরকম করে বাড়তে থাকবে। তার জমা হওয়া যে টাকা, সেই জমা হওয়া টাকাটাও কিন্তু একটা কি আছে, সমান্তর ধারা আছে প্রতি, তাহলে 500 টাকা করি, তার মানে 500 করে বাড়তেছে। জমার পরিমাণ কত করে বাড়তেছে, 500 করে বাড়তেছে। তার কারণ তার মূল বেতন তো ঠিকই আছে, ওই যে এক্সট্রা যে বেতন, মূল বেতনের সাথে এক্সট্রা যে 500 টাকা 5,000 টাকা ছিল, ওর 10%, টোটাল আর কি। যাই হোক, মোটের উপর তার প্রতি বছর কি হচ্ছে, প্রতি মাসে 500 টাকা করে বেশি জমা হচ্ছে, তার জমার পরিমাণটা হচ্ছে এটা, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এইটাও একটা সমান্তর ধারা তৈরি হয়েছে। তাহলে তার তহবিলে জমার টাকাটাও কি হয়েছে, একটা সমান্তর ধারা তৈরি করছে। তাহলে এখানে এ সমান কত 12,000, আর ডি সমান হচ্ছে কত 500, আর এন সমান একইভাবে কত 26 গুণন 12 সমান 312, তাহলে 26 বছরে যেটা হয় আর কি, ঠিক আছে। তাহলে এবার তাহলে মোট জমাটা কত হবে, তাহলে এবার আমরা কি করি, তাহলে মোট জমা, তহবিলে মোট জমা S 312 ইকুয়াল টু 300, আমি সূত্র লিখতেছি না, সরাসরি কি করতেছি মান বসাইতেছি। তাহলে 2 ইন্টু এর মান কত 12,000 প্লাস 312 মাইনাস 1, ঠিক আছে, কত 312 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত 500, 5,000 না 500, প্রতি বছর 500 করে বাড়তেছে। দেখো তোমরা হিসাব করি দেখো, 12,000, 12,500, 13,000, ঠিক আছে। তার মানে 500 করে প্রতি মাসে তার জমা হচ্ছে, বেশি জমা হচ্ছে। ওকে, তাহলে এইখানে যদি আমরা হিসাব করি তাহলে 150, 312,
6 অর্থাৎ 156। ঠিক আছে, 156 ইন্টু এখানে 12,000 আর 2 24,000 হবে, 24,000 প্লাস এইখানে কত হবে 311। এটা গুণ করলে কি 312 হয়? হ্যাঁ 312ই ছিল। তাহলে 312, আগের অঙ্কটা কি ভুল করছি নাকি? এখানে 311 গুণন 500। ও আচ্ছা, এখানে আমি ভুল করে 12 দিয়ে গুণ করছিলাম, তো এখানে ভুল হয়েছে, তো এইখানে 5 হইতো। ঠিক আছে, তো এইখানে 5 প্লাস 2,40,000, তো এখানে 1,79,500 হবে। 80,000 হবে না, 79,000 হবে। ঠিক আছে, 1 লাখ মানে 17,95,000 হবে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে 2,33,35,000। আচ্ছা, এইখানে ওখানে আমি ভুল করে 11 দিয়ে গুণ না করে 12 দিয়ে করছিলাম, তাহলে এইখানে হচ্ছে 311 গুণন 500। তাহলে এখানেও যে আমরা এটা 311 আর এটা 500, তাহলে গুণ করলে হচ্ছে কত? 1,55,500। ঠিক আছে, 1,55,500। তাহলে 1,55,500 সাথে এখানে 24,000 যোগ করি, কত? 24,000। তো 156 গুণন, এইখানে তো ভুল হয়েছে, কি জ্বালা, রাগ উঠে যাচ্ছে। এখানেও 26 রেখে দিয়েছি, দ্যাট 312 হবে, আর এখানে হবে কত? 312 মানে 156। ঠিক আছে, তাহলে এখানে 13 না হয় কত হবে? এখানে টাকার পরিমাণ আরো বাড়বে, তাহলে 156। ঠিক আছে, তাহলে 156 গুণন 1,7,9,5 1 2 3টে 0, তাহলে 1 কোটি। আচ্ছা, তাহলে এইবার হয়েছে। ঠিক আছে, এবার আছে 2,80,00,000 1 2 3 4 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 28 কোটি টাকা। ঠিক আছে, তাহলে এর এইখানে কথা হচ্ছে 24,000 প্লাস 1,5,5,5,0,0। ঠিক আছে, গুণন 156। তাহলে এইখানে হচ্ছে কত? এখানে আমি একইবারে হিসাব করতেছি, তাহলে 28,0,0,2,0,0,0 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তা 2 কোটি টাকা। তাহলে তার টোটাল জমা পড়তেছে কত? 2 কোটি টাকা। তাহলে এবার যদি আমরা বলি যে তহবিল বাদে, তাহলে তহবিল বাদে মোট বেতন, তহবিল বাদে মোট বেতন হবে কত? ওইটা থেকে এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, ওখানে কত ছিল? 28, 2টা 0, 2 4টা। ঠিক আছে, 28, 2টা 0, 2 1 2 3 4টা 0। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 2 কোটি। 28 কোটি থেকে 2,80,02,000 বিয়োগ। ঠিক আছে, তাহলে যদি মাইনাস করি তাহলে 28 দিয়ে 1 2 2 দিয়ে 1 2 3 4, তাহলে মোট হলো কত? 25 কোটি আর কি, 25 কোটি 2,01,8,0,0,0। তাহলে 25 কোটি, এই অঙ্ক কি হইল আসলে আদৌ? ও আচ্ছা, ঠিক আছে, অঙ্কটা আমাদের প্রথমেই ঠিক ছিল। এখানে তার বেতনটা প্রতি বছরে, প্রতি মাসে না, তার বেতনটা প্রতি বছরেই দেওয়া ছিল। ঠিকই আছে, প্রতি বছরেই তার এটা বেতন। তাহলে এটা আমরা একটু কারেকশন করি, আমাদের প্রথমটাই ঠিক ছিল, আমরা খামোখা তোমার বছর দিয়ে করলাম। যাই হোক, তোমরা তো বুঝতে পারছো। তাহলে এটা 26 দিয়েই করতে হবে অঙ্কটা। ঠিক আছে, আসলে এটা তার বার্ষিক বেতনই ছিল। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা কারেকশন করি, তাহলে বেতন তার বার্ষিকই ছিল, আন্দাজি পাকনামি করে
বেশি পাকনামি করলে যেটা হয় আর কি। তাহলে এটা হচ্ছে কত 13। আর এইখানে আমরা আবার একটু কারেকশন করি, তোমরা সবাই নিজ নিজ কারেকশন করো। তো এগুলো অঙ্ক এইভাবে করলে প্র্যাকটিস বাড়ে। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ হচ্ছে কত তোমার 65 দিয়ে 1 2 3, ঠিক আছে। আর এইখানে ঠিকই আছে, ওকে। তাহলে এইখানে কোনো পরিবর্তন হবে না, এইখানে শুধু পরিবর্তন হবে। তাহলে হবে এখানে 13 মাইনাস, এখানে মানে আবার ভুল করলাম, 25 গুণন 1,25,000, মাথা নষ্ট হয়ে গেছে। 26 থেকে 5,000 গুণ করলে 1,25,000, ঠিক আছে। তাহলে 1,25,000 তার সাথে আমরা যোগ করব 2,40,000, ঠিক আছে, 2,40,000। তাহলে হবে 3,65,000। 3,65,000 এটাকে যদি আমরা 13 দ্বারা গুণ করি তাহলে হবে কত 47,45,000 47,45,000 টাকা, ঠিক আছে। এইবার ঠিক আছে, 47,45,000 টাকা। আর এইখানে এন এর মান এটা না, এন এর মান 26ই থাকবে। তো এইখানে 26, এখানেও 26, ঠিক আছে। 26 26 আর এখানে 13, ঠিক আছে, এখানে 13। আর এইখানে এইটা পরিবর্তন হবে, এটা হবে কত 25 গুণন 500, এখানে হবে 12,500, 12,500 প্লাস 24,000 মিলে হয় 3,65,000। 3,65,000কে যদি আমরা 13 দ্বারা গুণ করি তাহলে হবে 47,45,000। কত আছে না, 4,74,500, 4,74,500। এরপর যদি আমরা এখানে বিয়োগটা করি তাহলে বিয়োগটা মূলত এখানে কত আছে টোটাল টাকা 4,74,000 কত 47,45,000, তাহলে 47,45,000। আর এখানে হবে কত 4,45,000। এখানে কত আসলো একক দশক শতক হাজার অযুত লোক, 4,74,500। তো 4,74,500 মাইনাস 47,45,000, 47,45,000 তাহলে 42,70,500 টাকা, ঠিক আছে। তাহলে 42,70,500 টাকা। এইবার মিলছে, এবার অ্যান্সারের সাথে কি হয়েছে মিলে গেছে, ওকে। তো তখন আমরা ওই ভুল প্রথমেই আমরা ঠিক পথেই ছিলাম, খামোখা 12 মাসে হিসাব করছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো ঠিক আছে, তো এখানে ওরা একইবারই করছে, আমরা দুই ভাগে ভেঙে ভেঙে করছি। তো এটাও ইজি, ওরা প্রথমেই বিয়োগ করে নিছে 1,20,000 মাইনাস 1,20,000 10% বিয়োগ করে এই প্রত্যেকটাই বিয়োগ করছি, বিয়োগ করে করে এখানে 10,800 11,000 25,000, এইখানে একটা সমান্তর ধারা তৈরি হয়েছে। তো এইটা অনেক সময় বুঝতে একটু সমস্যা, ওইটা বুঝতে ইজি। এরপর বলছে যে 2031 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ওই ব্যাংকে তার মুনাফা সহ মোট কত টাকা জমা পড়বে। সে কি করেছে, তার বেতনের 12% চক্রবৃদ্ধি, তিনি তার বেতন থেকে বার্ষিক প্রতি বছর 12% টাকা। তাহলে এখানে কি করতে হবে, তাহলে প্রতি বছরের সে কি করে, তাহলে প্রতি বছরের টাকাটা সে কি করে, আমি এখানে এটাই দেখাচ্ছি। এরপর গ নম্বর কি বলছে 2025 সাল থেকে 2030 সাল পর্যন্ত জমা করবে কত, সে 26 বছর। তাহলে 1200 টাকা, তাহলে প্রত্যেকটা টাকার জন্য এখানে সে হিসাব করছে। তার কারণ
যেহেতু চক্রবৃদ্ধি, তাহলে প্রথম বছরে, তাহলে প্রথমে 1,20,000, প্রথমে 12,000 টাকা, 12,000 কেন, সে কি করে, ও ও 12,000 টাকা ব্যাংকে, ব্যাংক প্রতি বছর শেষে একটি ব্যাংকে সে মাত্র 12,000 টাকা ব্যাংকে রাখে। তাহলে এটা তো চক্রবৃদ্ধির সূত্র জানি আমাদের এখানে, তোমাদের এখানে ওরা ধারা দিয়ে করছে, কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র জানি, এ চক্রবৃদ্ধি মুনাফা সি সমান কি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, ওইটা দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, পি ইন্টু 1 টু দি পাওয়ার আর পাওয়ার এন, এই যে সূত্র আছে এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। কিন্তু এখানে মূলত ওই সূত্রটা প্রতিপাদন করা হয়েছে, প্রতিপাদন করে অঙ্কটা করা হয়েছে। আমি বুঝাই দিচ্ছি যে 12,000 টাকা সে রাখে, তাহলে 12,000 টাকা 1 বছর শেষে জমা করে কত টাকা, তাহলে 1 বছরের সুদ হয় কি 12,000 ইন্টু 1, মানে পি ইন্টু 1 প্লাস এন আর, যেটা আর কি সেই সূত্র থেকে। তাহলে 12,000 ইন্টু 1 প্লাস এন আর, এন এর মান 1, আর এর মান কত 12 ডিভাইড বাই 100টা আমরা জানি, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে 12,000 টাকা 2 বছর শেষে জমা করবে কত, তাহলে তাহলে এখানে 2 গুণন, তাহলে এখানে কি হবে, তো 2 বছরে কি হবে, তাহলে এইটার যদি আবার আমরা কি করি হিসাব করি, তাহলে এখানে হিসাব করে যেটা হবে, মানে প্রতি বছর তো এই পরিমাণ করে তার বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এটার উপর স্কোয়ার, তারপর ওর কিউব, মানে মোট কথা হচ্ছে যে এই সূত্রটা আর কি, এই সূত্রটা প্রতি বছরে সে প্রতিবারই সে কি করছে, মানে অ্যাপ্লাই করছে, 1.12 স্কোয়ার হারে বাড়তে থাকবে। ঠিক আছে, তো 3 বছর শেষে এইটা, তো দিন শেষে সব মানে মানে 12,000 ইন্টু কি আসছে 1.2 স্কোয়ার, তারপর 12 প্লাস, তাহলে 12,000 যদি কমন নেই আমরা, তাহলে 1.2 ইন্টু 1.2 স্কোয়ার প্লাস 1.2, এরকম করে 26 পর্যন্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুর জানি, এই যে তোমার এইটা জানি, এটা 1 স্কোয়ার, মানে একটা, তাহলে এইটার ইয়া কি, তাহলে এটা একটা কি হলো, গুণোত্তর ধারা হলো না, যেখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1.12, আর এখানে আর মানেও কি 1.12, তখন 1.12 এর উপর স্কোয়ার, এখানে পাওয়ার 1 2 3 4 5 6 এমন বাড়ছে, তার মানে আর এর মানও 1.12, এর মানও কি 1.12। ঠিক আছে, এই জন্য এ 12,000 তো সামনে ছিলই, তাহলে 1.12 ইন্টু আর এন মাইনাস 1, যেটা তাহলে আর এর মান তো কত 1.12 মাইনাস 26, পাওয়ার 26 মাইনাস 1, 1.12 মাইনাস 1। ঠিক আছে, এখন তোমাদের কাছে যেটা প্রবলেম মনে হইতে পারে যে এই জিনিসটা কিভাবে আসলো, এই কিউবগুলো কিভাবে আসতেছে বারবার। ঠিক আছে, তো এইটাকে যদি আমি একটুখানি তোমাদের জন্য জাস্ট দেখাই দিই, আমি অঙ্কটা শেষ করবো, জাস্ট এই জিনিসটা দেখাই দিব। ঠিক আছে, তাহলে এইখানে দেখো গ নম্বর আমরা বলতেছি কি, তাহলে 1200 টাকার 1200 টাকা মনে হয় নাকি, 1200 না 12,000, 12,000, তো তো 12,000 টাকার এক বছরে মুনাফা আসল, 1 বছরে কি মুনাফা আসল কত হবে, তাহলে 12,000 প্লাস, আমরা কি জানি যে সূত্রটা, মুনাফার যে সূত্রটা জানি, তাহলে 1 প্লাস এই মুনাফার সূত্র জানি এইটা আমরা মূলত। ঠিক আছে, এইটা হচ্ছে কি মুনাফা আসলের সূত্র এইটা। তাহলে 1 বছর পর মুনাফা আসল কত হবে, এইটা হবে। ঠিক আছে, এখন আমরা যদি বলি তাহলে পরের বছর কি হবে, তাহলে এই টাকাটার মুনাফা পরের বছর কি হবে, এই বছর এই টাকাটার কি হবে মুনাফা হবে। ঠিক আছে, এই টাকাটার মুনাফা হবে। ওরা যেটা করছে মুনাফা আসলে সূত্রটাই আসলে মেইনলি ইউজ করছে ওরা সরাসরি। মুনাফা আসলে সূত্রটা যদি আমরা প্রতিপাদন করি, তাহলে ওই সূত্রের প্রতিপাদনের এখানে দরকার নেই। তাহলে আমরা জানি যে মুনাফা আসল, ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফা আসল। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আসল এর সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু
ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্র কোথা থেকে আসলে এটা আমরা দেখতেছি না, ঠিক আছে। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে আমরা যদি বলি, তাহলে সে লাস্ট যে বছর ছিল অর্থাৎ ২৬ বছরের ৩১শে ডিসেম্বর ২০৩০ সালের ৩১শে ডিসেম্বর সে যে টাকাটা ব্যাংকে রাখছে, ৩১শে ডিসেম্বর তো সে টাকা ব্যাংকে রাখবে না, সে টাকা রাখছে কত ২০৩০ সালে যে টাকাটা ব্যাংকে জমা রাখছে। ২০৩০ সালে প্রত্যেক বছরে সে জানুয়ারি মাসে কি রাখে, ব্যাংকে টাকা জমা রাখে। তার ২০৩০ সালে যে টাকাটা জমা রাখছে তার জন্য সেই টাকাটার জন্য এন এর মান কত হবে, 1। সেই টাকাটার জন্য কি হবে, এন এর মান 1। তাহলে ২০৩০ সালে জমাকৃত টাকার মুনাফা আসল, মুনাফা আসল হবে কত, ১২,০০০ ইন্টু 1 প্লাস ১২/১০০ মানে 1.1 হয়, ঠিক আছে। যাই হোক আমি প্রথমটা করে দেই। তাহলে আর মানে কি ১২/১০০ আর এন মানে 1, অর্থাৎ ১২,০০০ ইন্টু 1.12 তার উপর কত 1। এই মানে এই জিনিসটার মান হচ্ছে কত এখানে 1.12, ঠিক আছে। এই মানটা আমি বের করে নিলাম 1.12 পাওয়ার 1, ঠিক আছে। এরপর যদি আমি বলি ২০২৯ সালে যে টাকা জমা করেছে তার মুনাফা আসল, তাহলে ওই টাকাটা ব্যাংকে কয় বছর ছিল, 2 বছর। তাহলে ওটার জন্য 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে 1.12 পাওয়ার 2 হবে। এটা কিন্তু 1, ঠিক আছে, মানে এটা কিন্তু 1 প্লাস আর এন এর মান। এবার দেখো ২০২৮ সালে যে টাকাটা জমা রাখবে, সেই ২০২৮ সালে টাকাটা জমা রাখার জন্য সেই ২০২৮ সালে জমাকৃত টাকাটা ব্যাংকে কয় বছর থাকবে, 3 বছর থাকবে। তাহলে তার সেটার জন্য মুনাফা আসল চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু, তাহলে কি হবে, এরকম করে 3 হবে, ঠিক আছে। এরকম ডট 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 যেটা ২০০৫ সালে ২০০০ কত সালে 5 সালে যে টাকাটা রাখছে, তাহলে সেই টাকাটা তার ব্যাংকে কয় বছর থাকবে, তার ব্যাংকে থাকবে ২৬ বছর। ২০০০ কয় সাল ২০০৫ সালে যে টাকাটা রাখছে সেই টাকাটা কয় বছর ব্যাংকে থাকবে, ২০২৬ বছর ব্যাংকে থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এই যে এখন সে টোটাল টাকা, তাহলে আমরা যদি এবার কি করি, তাহলে টোটাল যে তাহলে এস এন ধারাটা কত হবে, তাহলে ১২,০০০ ইন্টু 1.12 পাওয়ার প্রথমবার 1, তারপর ১২,০০০ 1.12 পাওয়ার 2, তারপর ১২,০০০ 1.12 পাওয়ার কত 3, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এখন যদি আমরা ১২,০০০টা কমন নেই, ঠিক আছে, ১২,০০০ যদি আমরা কমন নেই তাহলে কত হবে 1.12 প্লাস 1.12 স্কোয়ার প্লাস 1.12 কিউব প্লাস 1.12 প্লাস ডট 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 ডট, এরকম শেষ পদটা কত হবে 1.12 পাওয়ার কত হবে ২৬ হবে, তাই না। আমি এটা লিখি নাই, তো শেষ পর্যন্ত ২৬ বছর, তো এই যে শেষেরটা কত ২৬ না। তাহলে এখন এই ১২ থাকলো, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের একটা গুণোত্তর ধারা, ঠিক আছে, গুণোত্তর ধারার এ কত এখানে, তাহলে এইটুকুর জন্য যদি আমরা করি, এইটুকুর এ এর মান হচ্ছে 1.12 আর এইটুকুর আর এর মান হচ্ছে কত, এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে 1.12 হবে। তখন যেহেতু স্কোয়ার আকারে বাড়ছে, স্কোয়ার কিউব টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 এরকম, তার মানে এখানে আর এর মানও কি, এ এর মান আর এর মান সেম। তাহলে এইখান থেকে আমরা এটা কি করব, তাহলে উত্তরটা হবে কত ১২,০০০ ইন্টু এ টু দি পাওয়ার আর এন মাইনাস 1 আর মাইনাস 1, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এখান থেকে আর আর এন এর মান হিসাব করে বুঝতে পারি। এখন বুঝতে পারছো তাহলে এই ধারাটা কোথা থেকে আসলো, তো ধারাটা ঠিক এইভাবে আসছে, ওকে। মানে উল্টা দিক থেকে হিসাব করতে হবে, যে ২০৩০ সালে যে টাকাটা সে জমা রাখছে সেই টাকাটা ব্যাংকে থাকবে মাত্র 1 বছর, তাহলে তার জন্য চক্রবৃদ্ধি মুনাফা। এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা কি জানি, এই সূত্রটা জানি 1, ঠিক আছে, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই 1 প্লাস আর এর মান হচ্ছে 1.12, ঠিক আছে। তো ২০২৯ সালে যে টাকাটা জমা রাখছে সেই টাকাটা ব্যাংকে জমা থাকবে 2 বছর, তার জন্য চক্রবৃদ্ধি মুনাফা আসল হচ্ছে এটা। ২০২৮ সালে সে যে টাকাটা জমা রাখবে তার জন্য মুনাফা আসল কত হবে, সেই টাকাটা ব্যাংকে 3 বছর থাকার সময় পাবে, তাহলে তার জন্য মুনাফা আসল হবে কত, এটা, বুঝতে পারছো। এইভাবে ২০০৫ সালে যে টাকাটা ব্যাংকে রাখবে সেই টাকাটা ব্যাংকে থাকার সুযোগ পাবে ২৬ বছর, তাহলে ওই টাকাটার জন্য সে ২৬ বছর ধরে চক্রবৃদ্ধি মুনাফা খাবে, মুনাফা আসল পাবে। তাহলে ২০০৫ সালে যে টাকাটা রাখছে তার জন্য টোটাল চক্রবৃদ্ধি মুনাফা আসল হবে এইটা। এইরকম করে
সবগুলো যোগ করলে এটা হচ্ছে, বুঝতে পারছো? তো এই ছিল বিষয়, এই অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, যারা বুঝতে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, তো এরপর যে পরে যে ইয়াগুলো আছে সেটার সাথে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে, পরের যে অধ্যায় আছে সেটা নিয়ে। আজকে এই পর্যন্ত থাকি, ঠিক আছে, আল্লাহ হাফেজ।